ওকে, তাহলে অসপিতে যখন আমরা পরীক্ষা দিব, অসপি পরীক্ষার মধ্যে এটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়। ধরো এখানে এক্স রে থাকতে পারে, ইসিজি থাকতে পারে, প্রেসক্রিপশন রাইটিং থাকতে পারে, অনেক সময় এখানে কিন্তু কিছু ছবি থাকতে পারে, কিছু কমন ডাটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, ঠিক আছে, এবং কিছু ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। তো এইটাই মোটামুটি অসপি রিলেটেড মেজর যে স্টেশনগুলো এভাবেই কভার করা থাকে। সো আজকে যদি আমরা ক্লাসটা করি, একটু অস্পির ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে প্রসিডিউর সম্পর্কে আমাদের একটু অল্প আইডিয়া হয়ে যাবে। ওকে, তাহলে এক্স রে যখন আমরা পরীক্ষায় দিই, এক্স রে গুলোর মধ্যে ইউজুয়ালি আন্ডার গ্রাজুয়েটের জন্য চেস্ট এক্স রেটা সবচাইতে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কিছু অ্যাবডোমিনাল এক্স রেও থাকতে পারে এবং স্কাল এক্স রেও থাকতে পারে, কিন্তু স্কাল এবং অ্যাবডোমিনাল এক্স রে এগুলো পাওয়ার সম্ভাবনা ধরো কি যে লেস দেন 10%। ওকে, তাহলে বাকি চেস্ট এক্স রে দিয়ে আমি 90% অস্পি কিন্তু কভার করে ফেলতে পারি। তাহলে এইখানে একটা এক্স রে আমরা দেখার চেষ্টা করি এই কন্ডিশনে। এখানে কি আছে, দিস ইজ এ, যখনই আমি অস্পিতে একটা চেস্টের বর্ণনা লিখব, বর্ণনা লেখার জন্য কিছু প্যাটার্ন আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। তাহলে কি বলতে চাচ্ছি, দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ। অবশ্যই পিএ ভিউ, যদি পিএ ভিউ এখানে লেখা থাকে তাহলে পিএ ভিউ কথাটা উল্লেখ করতে হবে। ওকে, আমি প্রথমে দেখব যে পেশেন্টের এখানে কি অ্যাবনর্মালিটি আছে। তাহলে এখানে কি অ্যাবনর্মালিটি পাচ্ছি, দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস অপাসিটি। কারণ এটা হোমোজেনাস অপাসিটি, প্রত্যেকটা অপাসিটি ক্লিনিক্যালি দেখতে একই রকম, সবগুলো অপাসিটি ক্লিনিক্যালি দেখতে একই রকম। সো দেয়ার ইজ, এখানে কি পাচ্ছি আমরা, ডেন্স হোমোজেনাস অপাসিটি। ডেন্স কেন বললাম, কারণ প্রত্যেকটা অপাসিটি দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই, কোনো রকম একটা ধরো বেশি সাদা আরেকটা কম সাদা এরকম না। সো দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন। দেখছো এখানে মার্জিনটা কার্ভিলিনিয়ার আপার মার্জিন। যখনই কার্ভিলিনিয়ার আপার মার্জিন হবে, তার মানে বুঝতে হবে এখানে শুধুমাত্র পানি আছে, পানি ছাড়া অন্য কোনো কিছু নেই। তাহলে দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন। এটা কোন জায়গায় আছে, ইনভলভিং দ্য লেফট লোয়ার পার্ট অফ দ্য লাং জোন। ওকে, অবস্কিউরিং দ্য কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। এখানে কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি একটু আমরা খেয়াল করি, এখানে কিন্তু এই যে কার্ডিওফ্রেনিক, এই যে কস্ট্রোফ্রেনিক, এটা কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি কি বলবো, দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন ইনভলভিং দ্য লেফট লোয়ার জোন। ওকে, ইন হুইচ ইজ অবস্কিউরিং দ্য কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। ওকে, এটা একটা ফিচার। এবার 2 নম্বরে চলে আসি, এটা একটু দেখি আমরা। এখানে কি পাচ্ছি, দেয়ার ইজ, এখানে এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আরো একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি, একদম হোমোজেনাস অপাসিটি। হোমোজেনাস অপাসিটি ছাড়া অন্য কোনো কিছু নাই। তাহলে দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন ইনভলভিং রাইট মিড জোন অ্যান্ড লোয়ার জোন, অবস্কিউরিং দ্য কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। ওকে, যখনই এটা আমি পাবো, আমাকে একটা চেক করে দেখতে হবে ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম অপোজিটে শিফটেড আছে কিনা। প্লুরাল ইফিউশনে ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম টিপিক্যালি অপোজিটে শিফটেড হতে পারে, যদিও এগুলোতে একদম সেন্ট্রালি মনে হচ্ছে, গ্রসলি যে অপোজিটে শিফটেড তা না, এখানে স্লাইটলি মানে স্লাইটলি অপোজিটে শিফটেড আছে এই কন্ডিশনে, কিন্তু এখানে মোটামুটি সেন্ট্রালি বলা যাচ্ছে। ওকে, তাহলে অপোজিটে শিফটেড জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপোজিটে শিফটেড থাকলে প্লুরাল ইফিউশনটা আমি আরো ক্লিনিক্যালি স্ট্যাবলিশ করতে পারবো। ওকে, তাহলে এখানে ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন ইনভলভিং, কোন কোন জায়গাটাকে ইনভলভ করছে, এখানে হচ্ছে লেফট মানে লোয়ার জোনকে ইনভলভ করছে, এখানে রাইট মিড জোন এবং হচ্ছে লোয়ার জোনকে ইনভলভ করছে। এবং একটা কথা অবশ্যই লিখতে হবে, কস্ট্রোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলের মাধ্যমে লিখতে হবে, কস্ট্রোফেনিক কার্ডিয়াক অ্যাঙ্গেল আর অ্যাবসুলুটলি অবলিটারেটেড। ওকে, তাহলে এই তিনটা ইস্যু, ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন, কতটুকু জায়গায় ইনভলভমেন্ট হয়েছে, কস্ট্রোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা ফ্রি আছে কিনা, দিস ইজ সাজেস্টিভ অফ দিস ইজ সাজেস্টিভ অফ প্লুরাল ইফিউশন। এবং প্লুরাল ইফিউশনে ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম ইনক্লুডিং হার্ট এর অবস্থানটা একটু আমাদেরকে চেক করে দেখতে হবে। তাহলে দিস ইজ এ চেস্ট এক্সরে অফ প্লুরাল ইফিউশন। এখানে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, মানে এই ইয়েতে প্রথম আসতে পারে কজ কি কি। কজের মধ্যে আমরা কি লিখবো, এটার কমন কজ হচ্ছে যদি পেশেন্ট শর্ট ডিউরেশন অফ ফিভার প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে, যে পেশেন্ট কেম টু আস উইথ ধরো 6 days ফিভার, তাহলে কজ লিখবা প্যারানিমোনিক ইফিউশন। পেশেন্ট যদি 2-3 মাসের জ্বর কমপ্লেন করে, তাহলে দুটা পসিবিলিটি আসবে, মানে একটা পসিবিলিটি আসবে, ইট কুড বি টিউবারকুলার
টিউবারকুলাস প্লুরাল ইফিউশন, নট টিউবারকুলার, টিউবারকুলাস প্লুরাল ইফিউশন। আর কি আসতে পারে? ম্যালিগন্যান্সি। তো ম্যালিগন্যান্সি 2 মাস ধরে জ্বর থাকবে না। ধরো এই ছবিটাই দিয়ে বললো পেশেন্ট আমাদের কাছে আসছে হচ্ছে 2 মাস মানে সরি ওয়েট লস নিয়ে, তাহলে কি হবে? 1 নম্বরে টিউবারকুলাস প্লুরাল ইফিউশন, আর 2 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্সি। কোনটা আগে বলবা এটা পুরোপুরি নির্ভর করবে রোগীর বয়সের উপর। ওকে। আরো কিছু ফ্যাক্টর আছে। যদি ম্যালিগন্যান্সি হয় এখানে অনেক সময় রিপ ডিস্ট্রাকশন থাকতে পারে। ওকে। অনেক সময় ডায়াফ্রাম ইনভলভমেন্টের জন্য দ্যার ইজ ডায়াফ্রামটা একটু এলিভেশন থাকতে পারে। সো এগুলো ম্যালিগন্যান্সির বৈশিষ্ট্য। টিবিতে কখনো রিপ ডিস্ট্রাকশন হয় না, টিবিতে কখনো ডায়াফ্রাম উপরের দিকে উঠে না। ওকে। তাহলে কজের মধ্যে 3টা কজ যদি বলতে চাও, একটা হচ্ছে প্যারানিউমোনিক ইফিউশন, টিউবারকুলাস ইফিউশন, আরেকটা আরেকটা ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন, যেটা ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সির জন্য হতে পারে। আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো মোটামুটি ভাবে এই পেশেন্টের এক্সামিনেশন ফাইন্ডিংস কি পেতে পারো। ওকে। কি পেতে পারো এটা পুরোপুরি নির্ভর করে এক্স রের উপরে। ওকে। এক্স রেতে কি পাচ্ছি আমরা? ধরো এই পেশেন্টটার ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখতে চাচ্ছি। এই পেশেন্টে যদি আমি ক্লিনিক্যালি রুগীকে দেখি, ধরো রুগীকে আমি দূর থেকে চেস্ট দেখছি, ব্যাক থেকে দেখছি, আমি দেখবো এই সাইডের মানে রাইট সাইডের মিড জোন এবং লোয়ার জোনে তেমন একটা মুভমেন্ট হবে না। রাইট সাইডের মিড টু লোয়ার জোনে দেখা যাবে তেমন একটা লাংসটা নড়ছে না। ওকে। আমি যদি চেস্ট এক্সপান্সিবিলিটি দেখি, আমি দেখব যে রাইট সাইডে মিড টু লোয়ার জোনে চেস্ট এক্সপান্সিবিলিটি ইজ অ্যাসিমেট্রিক্যালি রিডিউসড। কোন দিকে রিডিউসড? রাইট মিড টু লোয়ার জোন। ভোকাল যদি কোনো কারণে আমি ফ্রিমিটাস দেখি, ফ্রিমিটাস এই কন্ডিশনে এই জায়গাগুলোতে কম পাওয়া যাবে। পারকাশন আমি ডাল পাবো, মোর স্পেসিফিক্যালি স্টোনি ডাল পাবো। ওকে। অসকালটেশনে সব জায়গায় ব্রেথ সাউন্ড নর্মাল থাকবে, এইটুকু জায়গার মধ্যে কোনো রকম ব্রেথ সাউন্ড পাওয়া যাবে না। সব জায়গায় ভোকাল রেজোনেন্স নর্মাল থাকবে, এইটুকু জায়গার মধ্যে ভোকাল রেজোনেন্স পাওয়া যাবে না। ওকে। নেক্সট যদি আমি কোনো কিছু আমাকে কমেন্ট করতে হয়, আমাকে অবশ্যই নেক্সট রেসপন্সের মধ্যে ট্রাকিয়ার পজিশন দেখতে হবে। ট্রাকিয়ার পজিশন এবং অ্যাপেক্স বিটের পজিশনটা অপোজিটে শিফটেড হতে পারে। এই রুগীর ক্ষেত্রে হয়তো আমি ক্লিনিক্যালি ট্রাকিয়াটা একটু লেফটে পেতে পারি, আর হার্টের এই যে অ্যাপেক্সটা লেফটে আরেকটু ডেভিয়েটেড থাকতে পারে। সো এই কথাগুলো মনে রাখতে হবে। এই পেশেন্টের আমি কি ইনভেস্টিগেশন করব একটা প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে? এখানে মনে রাখতে হবে যে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করব, কিছু কনফার্মেটরি ইনভেস্টিগেশন করব। আমার হাতে সময় খুবই কম, তখন আমি এই বেসলাইন ইনভেস্টিগেশনের অত কথা লিখবো না, আমি কনফার্মেটরি ইনভেস্টিগেশনে চলে যাব। আর যদি পরীক্ষায় চাই কনফার্মেটরি ইনভেস্টিগেশন, তাহলে সেই কন্ডিশনে অনলি কনফার্মেটরি ইনভেস্টিগেশনই করতে হবে। কি কনফার্মেটরি ইনভেস্টিগেশন করবে এই পেশেন্টের ক্ষেত্রে? আমি, এদের তো প্লুরাল ইফিউশন আছে, এই প্লুরাল ইফিউশনের জন্য আমি এখানে কি করতে পারি? একটা আল্ট্রাসাউন্ডও করতে পারি, যেটা শুধু প্লুরাল ইফিউশন কিনা। কারণ এই পেশেন্টের অ্যাসোসিয়েটেড অনেক সময় লাং কলাপস থাকতে পারে। সো এটা একটা আইডেন্টিফাই করা যেতে পারে। 2 নাম্বার, আমি একটা কোয়াগুলেশন প্রোফাইল চেক করে এই প্লুরাল ফ্লুইডটা ড্রেন করে ফেলতে পারি। বাট কি ড্রেন করব? এটার ইনভেস্টিগেশনের জন্য, থেরাপিউটিক ড্রেনেজ না, ইনভেস্টিগেশনের জন্য প্লুরাল ফ্লুইডটা আমি ড্রেন করতে পারি। ইনভেস্টিগেশন কি করব আমি এর মধ্যে? গ্রাম স্টেনিং করব, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই চেক করব, জিন এক্সপার্ট করব ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সাথে কিছু বায়োকেমিস্ট্রি, সাইটোলজি এগুলো চেক করব। আরেকটা কাজ খুবই কমনলি আমরা এই পেশেন্টের ক্ষেত্রে করি, অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেস। অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেস যদি এই কন্ডিশনে বেশি থাকে, আর রুগীর যদি কোনো কারণে কোনো এমপায়েমা বা পাস না থাকে, তাহলে এটার একমাত্র কারণ হচ্ছে টিউবারকুলোসিস। অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেস বেশি, কালার স্ট্র, কালার পুরুলেন্ট না, পুরুলেন্ট ফ্লুইডের মধ্যে এডিএ বাড়তে পারে, পাসের মধ্যে এডিএ বাড়তে পারে। পাস বা পুরুলেন্সি নাই, পেশেন্টের প্লুরাল ফ্লুইড নর্মাল স্ট্র কালার, তার মধ্যে এডিএ বেশি, পেশেন্টের মধ্যে লিম্ফোসাইটিক সেলগুলো প্লুরাল ফ্লুইডে বেশি আছে, তাহলে এটা টিবির জন্য হতে পারে। এই কথাটা মনে রাখবে। আচ্ছা। এরপর আর কি ইনভেস্টিগেশন এখানে করতে পারি? এটা তো প্লুরাল ফ্লুইড এখানে আছে, এখানে তো অনেকগুলো কারণ হতে পারে। যদি আমি এটার প্লুরাল ফ্লুইড ড্রেনেজের পরে আমি চেস্ট ওয়ালটা ভালো মতো দেখতে চাই, আমি একটা সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট করতে পারি এই চেস্টের মধ্যকার প্যাথোলজিগুলো ভেতরে কোনো কিছু আছে কিনা ক্লিন কাট বোঝার জন্য। ওকে। আর যদি এটা কোনো কারণে ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন আমার ক্লিনিক্যালি সাসপিশন হয়, তাহলে অবশ্যই আমাকে চেক করে দেখতে হবে যে কোন জায়গায় প্রবলেম। যদি ম্যালিগন্যান্সি সাসপেক্ট করলে আমি যদি এখানে কোনো লেশন পাই, তাহলে এখান থেকে আমি সিটি গাইডেড এফএনএসি করব।
যদি আমি দেখি যে না, এই লেশনটা সেন্ট্রাল কোন একটা লেশন হয়, যদি এটা সেন্ট্রাল লেশন না, তাহলে এই কন্ডিশনে আমি ব্রঙ্কোস্কোপি করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে একটা কথা মনে রাখতে হবে, যদি আমার ব্রঙ্কিয়াল কার্সিনোমার সন্দেহ থাকে, আমি যদি সেন্ট্রাল লেশন পাই, তাহলে আই শুড ডু এ ব্রঙ্কোস্কোপি। ওকে? আর যদি পেরিফেরাল লেশন থাকে, আই শুড গো ফর সিটি গাইডেড এফএনএসি। ঠিক আছে? এই দুটা ইস্যু আমাদেরকে মনে রাখতে হবে রিগার্ডিং দা ইনভেস্টিগেশন অপশন। ওকে? পাশাপাশি আমি আরো কিছু টেস্ট এখানে করতে পারি এজ এ প্লুরালিফিউশন। আমি স্পুটাম ফর এএফবি করতে পারি, গ্রাম স্টেইনিং করে দেখতে পারি যেখানে কোনো অসুবিধা আছে কিনা, রুগী ডায়াবেটিস আছে কিনা দেখতে পারি, যে একটা পেশেন্টের টিউবারকুলাস বা প্যারানিউমোনিক ইনফিউশন কেন হবে। সবার তো মানুষের নিউমোনিয়া হয় না, সবার তো টিবি হয় না, তাহলে তার কেন টিবি হয়েছে? তার কি কোনো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে? এই জন্য একটা ডায়াবেটিস টেস্ট আই ক্যান ডু টু চেক দ্য আন্ডারলাইং এটিওলজি। কমপ্লিকেশন কি হতে পারে একটা প্লুরালিফিউশনের, আর কি চিকিৎসা দিব? চিকিৎসা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। প্রথম কথা হচ্ছে পেশেন্টকে এডুকেট করতে হবে তার রোগ সম্পর্কে। রুগীর যদি জ্বর থাকে অ্যান্টিপাইরেটিক দিতে হবে, এবং অ্যাকর্ডিং টু কজ, যদি প্যারানিউমোনিক ইফিউশন হয় অ্যান্টিবায়োটিক, যদি টিউবারকুলাস ইফিউশন হয়, আগে কোনোদিনও যক্ষ্মা হয়নি এমন একটা মানুষের, তাহলে তাকে ক্যাটাগরি 1 অ্যান্টিটিবি ড্রাগ দিতে হবে। আর যদি ম্যালিগন্যান্ট প্লুরালিফিউশন হয়, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য ম্যালিগন্যান্সি, স্মল সেল হলে স্মল সেলের চিকিৎসা, স্কোয়ামাস সেল হলে স্কোয়ামাস সেলের চিকিৎসা, এগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি। এখন কমপ্লিকেশন সম্পর্কে আসি। একটা রোগীর প্লুরালিফিকেশন হয়েছে, কি কমপ্লিকেশন হতে পারে? এই যে এখানে পানিটা জমেছে, এই পানি থেকে কি হতে পারে? ইফিউশন থেকে, এখান থেকে এমপায়েমা ডেভেলপ করতে পারে প্লুরালিফিকেশন থেকে। এমপায়েমা অনেক সময় কি হতে পারে? এমপায়েমা থেকে এমপায়েমা থোরাসিস ডেভেলপ করতে পারে, তাহলে পেশেন্ট ক্যান ডেভেলপ এমপায়েমা থোরাসিস। এই যে প্লুরালিফিউশন হয়েছে, প্লুরালিফিউশন থেকে পেশেন্টের কিন্তু পরবর্তীকালে চেস্টে মেকানিক্যাল ডিসকমফোর্ট হতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ প্লুরালিফিউশন। তাহলে প্লুরালিফিউশন থেকে কিন্তু অনেক সময় এমপায়েমা থাকতে পারে, বা প্যারানিউমোনিক ইফিউশন থেকে এমপায়েমা থাকতে পারে। ওকে? বিশেষ করে প্যারানিউমোনিক ইফিউশন যদি হয়, আর প্লুরালিফিউশনের মেকানিক্যাল ডিসকমফোর্ট থাকতে পারে। সো এই ইস্যুগুলো একটু জানতে হবে। যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া থেকে অনেক সময় প্যারানিউমোনিক ইফিউশন, এমপায়েমা হয়। এমপায়েমা আবার লাং অ্যাবসেস হতে পারে, সেপসিস হতে পারে, মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু নিউমোনিয়া থেকে থাকতে পারে। ওকে? অনেকগুলো এক্স রে থাকে, পরীক্ষায় দেয় না ইউজালি। পেশেন্টে দেখো, এখানে শুধু এক সাইডে না, দুই সাইডেই কিন্তু কস্ট্রোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড। দেখো, এদিকেও কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অবলিটারেটেড, এদিকেও কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর অবলিটারেটেড। দেখো, কস্ট্রোফেনিক অবলিটারেটেড, কার্ডিওফেনিক বুঝতে পারছো না, কার্ডিওফেনিক বুঝতে পারছো না, এখানেও কস্ট্রোফেনিক বুঝতে পারছো না, এবং একটু ক্রিসেন্টিং আপার মার্জিন এখানেও কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে যখনই এরকম থাকবে, তাহলে পেশেন্টের দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন। এটা আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কিন্তু আমি ওই কথাগুলো আবার গুরুত্ব সহকারে বলার চেষ্টা করব। কি বলবো? যে দিস ইজ দ্য চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং, ওকে, ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন obscuring the lower zone of both lung field. The claustropenic and cardiopenic angles are obliterated bilaterally. So this is a case of bilateral effusion. বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনের কারণ কিন্তু একটু আলাদা। বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন যদি কোনো একটা মানুষের ক্ষেত্রে থেকে থাকে, তখন আমাকে মনে রাখতে হবে হাইপো অ্যালবুমিনেমিয়ার কজগুলোকে এক্সক্লুড করতে হবে। অনেক সময় পেশেন্টের যদি হার্ট বড় থাকে, আবার হার্ট ফেলিওরেও কিন্তু ইফিউশন হইতে পারে। সো হার্ট ফেলিওর যদি হার্ট সাইজে বড় থাকে, পেশেন্টের কোনো প্রোটিন লুজিং গ্যাস্ট্রোপ্যাথি আছে কিনা, প্রোটিন লুজিং নেফ্রোপ্যাথি আছে কিনা, পেশেন্টের কোনো রকম এগুলো ডকুমেন্টেড ফিচার আমরা পাচ্ছি কিনা, অ্যাজ এ বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন আমাদেরকে দেখতে হবে। ওকে? এটা অত ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এমনি বললাম। আচ্ছা, এবার এই ছবিটাতে একটু আমরা আসি। এই ছবিটাতে অনেকগুলো ফিচার আছে। প্রথম কথা, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, চেস্টলের মধ্যে অনেকগুলো জিনিস লাগানো। এই যেখানে কিছু কিছু জিনিস লাগানো, তার মানে যখনই চেস্টলের মধ্যে এরকম দেয়ার ইজ সাম পোর্ট উইথ ডিভাইস অ্যাটাচড, তার মানে এটা পেশেন্টটা ইন্টেন্সিভ সাপোর্টে আছে। ইন্টেন্সিভ সাপোর্টে থাকা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? পেশেন্টের পোর্টেবল এক্স রে করা লাগছে, পেশেন্টের এপি ভিউ করা হয়েছে। এপি ভিউ করা মানে কি? রুগী উঠে দাঁড়াতে পারছে না, তাহলে এপিভিউ করা হয়েছে উইথ পোর্টেবল এক্স রে, সন্ধ্যা 7:45 করা হয়েছে। এবং পেশেন্টের দেয়ার ইজ সাম ডিভাইস উইথ অ্যাটাচড অ্যাটাচ টিউব অন ইট, পসিবলি পেশেন্ট ইজ ইন দ্য ইন্টেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট। ওকে? তাহলে এই কথাটা এখান থেকে মনে রাখতে হবে।
তাহলে দিস ইজ এ চেস্ট এক্সরে এপি ভিউ। যদি চেস্ট এক্সরের মধ্যে এপি কথা উল্লেখ থাকে, দয়া করে আমরা পিএ ভিউ লিখবো না। দিস ইজ এ চেস্ট এক্সরে এপি ভিউ, পোর্টেবল। দিস ইজ এ পোর্টেবল চেস্ট এক্সরে এপি ভিউ শোয়িং, কি পাচ্ছি আমরা? ডেন্স হোমোজেনাস অপাসিটি। এটাকে আমি বলতে পারবো এটা কিন্তু ডেন্স না। আগের ছবিগুলো দেখেন, এগুলা কিন্তু একদম ডেন্স, দেখো ওগুলা কিচ্ছু দেখা যাচ্ছিল না, ডেন্স। এটা 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 কিন্তু ডেন্স না, এটা একটু মনে হচ্ছে ইনহোমোজেনাস অপাসিটি, ডেন্স হোমোজেনাস না, ইনহোমোজেনাস অপাসিটি। আর এখানে একটু যদি মাঝে আমরা একটু চেক করে দেখি, জাস্ট কয়েকটা জায়গাগুলো দেখাই, যেমন ধরো এই জায়গাটা, এই যে এই গোল করে দিলাম, দেখুন কালো কালো কিছু মার্জিন আছে, কালো কালো কিছু জায়গা আছে। তাহলে এটা ডেন্স হোমোজেনাস অপাসিটি, সাথে কালো কালো কিছু জায়গা আছে। তাহলে যখনই কালো কালো কোনো জায়গা আমি এর মধ্যে পেয়ে যাব, ওকে, যখনই আমি কালো কালো জায়গা এর মধ্যে পেয়ে যাব, তার মানে এইটা কিন্তু এয়ার ব্রঙ্কোগ্রাম। যখনই একটা এক্স রের মধ্যে এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যাবে, তার মানে ইটস এ কেস অফ কনসলিডেশন। রেডিওলজিক্যালি ডায়াগনোসিস হয়ে যাবে কনসলিডেশন। তাহলে আমি এটা কি বলবো? দিস ইজ এ দিস ইজ এ পোর্টেবল চেস্ট এক্স রে এপিভিউ শোয়িং, কি বলছি আমরা? দেয়ার ইজ ইনহোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম অন ইট ইনভলভিং দ্য রাইট মিড জোন। প্রথম পয়েন্ট। তাহলে ইনহোমোজেনাস অপাসিটি, ডেন্স হোমোজেনাস না, এয়ার ব্রঙ্কোগ্রাম আছে। পয়েন্ট নাম্বার টু। দুই নাম্বার একটু খেয়াল করে দেখো, দ্য কস্ট্রোফ্রেনিক, সরি এটা কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক, এই অ্যাঙ্গেলগুলো অ্যাবসুলুটলি ক্লিয়ার। তার মানে এখানে পানি নাই। পানির ধর্ম কি? এটা যদিও শুয়ে আছে, শুয়ে থাকলে পানিগুলো এভাবে থাকবে না, কিন্তু পানির ধর্ম হচ্ছে নিচের দিকে জমে থাকা। পানির ধর্ম হচ্ছে নিচের দিকে জমে থাকা। ঠিক আছে? তাহলে পেশেন্টের আমরা কি বলছি? দেয়ার ইজ ইনহোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম অন ইট ইনভলভিং রাইট মিড জোন। ওকে, দ্য কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার। সো এখানে দেখো হার্টের শ্যাডোটা একটু বড় মনে হচ্ছে, মানে একদম প্রায় মানে বড় হয়ে গেছে। তারপরও আমি কিন্তু এই যে এই পর্যন্ত ইনভলভমেন্ট আছে, তারপরে এটা আমি কার্ডিওমেগালি বলবো না। কেন বলবো না? বিকজ অফ এপি ভিউ এর জন্য। ঠিক আছে? তাহলে এটা দিস আমি কি বলবো? রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, রাইট সাইডেড মিডজন কনসলিডেশন। এই ছবিটা একটু আরেকবার দেখো, এখানে আমরা কি পাচ্ছি এই জায়গাটার মধ্যে? এখানে কি পাচ্ছি? দেয়ার ইজ ইনহোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম অন ইট, ওকে, ইনভলভিং লেফট মিড জোন and part of the lower zone. Okay, costophenic and cardiophrenic angles are clear. So this is a chest X-ray PA view of left-sided mid to lower zone consolidation. ঠিক আছে? বা লেফট সাইডেড লোয়ার জোন কনসলিডেশন। তাহলে কনসলিডেশন আর এর মধ্যে পার্থক্য কি? একটাতে হোমোজেনাস থাকবে, ডেন্স হোমোজেনাস, আর এখানে ইনহোমোজেনাস অপাসিটি থাকবে, এটা ইনহোমোজেনাস হবে। এক জায়গায় ইনহোমোজেনাস অপাসিটি থাকবে। ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যাবে। তিন নাম্বার ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম একটা কনসলিডেশনে অলওয়েজ সেন্ট্রাল থাকবে, এটা কোনো রকম চেঞ্জ হবে না। সো দিস ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অফ কনসলিডেশন। তাহলে কি কি ফাইন্ডিংস পেতে পারো এই পেশেন্টের ক্ষেত্রে? প্রথম ফাইন্ডিংস হবে ট্রাকিয়া ইজ অলওয়েজ সেন্ট্রাল, এক নাম্বার। দুই নাম্বার, এই যে জায়গাটা, ধরি আমি এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা কি? লেফট মিড টু লোয়ার জোন। এই জায়গায় যদি আমি অস্কালটেট করি, অস্কালটেট করলে প্রথম দিকে ধরো জ্বরের 1 থেকে 2 নাম্বার দিনে আমি একটু ফাইন ক্রিপিটেশন পাবো আর ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। ওকে, আর জ্বরের যদি শেষের দিকে যায়, 7 থেকে 10 দিনের দিকে যায়, তাহলে এখানে ব্রঙ্কিয়াল ব্রিদিং এর সাথে কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে। ওকে, তাহলে কনসলিডেশনের আর্লি ফাইন্ডিংস ব্রঙ্কিয়াল ব্রিদিং, সাথে একটু ফাইন ক্রিপিটেশন থাকতেই পারে। আর লেটার স্টেজে যখন এক্সটেন্সিভ এক্সুডেট তৈরি হয়, ব্রঙ্কিয়াল ব্রিদিং এর সাথে কোর্স ক্রিপিটেশন পাওয়া যাবে। যখনই আমি কনসলিডেশনের উপরে হাত রাখবো, ভোকাল ফ্রিমিটাস বেড়ে যাবে। আমি যখন স্টেথো বসাবো, ভোকাল রেজোনেন্স বেড়ে যাবে। এবং ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম, ইট ইজ রুল, ইট মাস্ট বি সেন্ট্রাল। সেন্ট্রাল হলে এটা কনসলিডেশন, সেন্ট্রাল না হলে কনসলিডেশন ক্লিনিক্যালি রেডিওলজিক্যালি বলতে পারবা না, কনসলিডেশনের সাথে অন্য কিছু দিয়ে মিলাতে হবে। কি কমপ্লিকেশন হতে পারে আমি বলে দিয়েছি। এখান থেকে ইফিউশন হইতে পারে কমনলি, এখান থেকে কি হতে পারে? এমপাইমা হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, সেপসিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, মাল্টিপল অর্গান ডিসফাংশন হতে পারে। ওকে, কি ইনভেস্টিগেশন করবে এই কন্ডিশনে? আমার আর কি করতে পারি? অবশ্যই আমি বেজলাইনের পাশাপাশি স্পুটাম করব। স্পুটামে গ্রাম স্টেইনিং করব, কালচার করব, অ্যাসিড ফাস ব্যাসিলাই দেখব, আর আর জিন এক্সপার্ট ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস করে দেখব। দুই নম্বর আমরা কি করতে পারি? অবশ্যই একটা নিউমোনিয়া কন্ডিশনে কিছু টেস্ট করতে হয়, ব্লাড কালচার করতে হয়।
নিউমোনিয়ার কোনো কমপ্লিকেশন আছে কিনা, এই জন্য আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হয়। নিউমোনিয়ার সিভিয়ারিটি আমাদেরকে জানতে হবে। কি সিভিয়ারিটি? আমরা জানি ছোটবেলা থেকেই নিউমোনিয়াতে প্রথম দিকে যখন যখন ইনফ্লামেশনটা হয়, যখন ইনফ্লামেশনটা হবে প্রথম দিকে, আস্তে আস্তে কি হবে, কনজেশন হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন কনজেশন হবে এখানে কিছু সেরাস এক্সুডেট তৈরি হয়। এই সেরাস এক্সুডেটের জন্য প্রথম দিকে কিন্তু আমরা একটা ফাইন ক্রিপিটেশন পেতে পারি। এরপর যখন কনসলিডেশনটা প্রোগ্রেস করে তখন এখানে, এবং শুরু থেকে ব্রঙ্কিয়াল ব্রিদিং, বিকজ অফ কনজেশন, কনজেশনের লাংসটা ঘন হয়ে যাবে, ব্রঙ্কিয়াল ব্রিদিং থাকবে। তাহলে দেখো এখানে প্রথমে ব্রঙ্কিয়াল ব্রিদিং আর ফাইন ক্রিপিটেশন ডিউ টু সিরাস এক্সুডেট। এরপরে আলটিমেটলি যখন এই দিকে থাকবে, এই দিকে চলে আসবে, তখন ব্রঙ্কিয়াল ব্রিদিং থাকবে। এবং রেজুলেশনে যখন আস্তে আস্তে এইদিকে চলে আসবে, তখন দেখো প্রচুর পরিমাণে ফিব্রিনাস এক্সুডেট তৈরি হবে। এই যে ফিব্রিনাস এক্সুডেট তৈরি হবে, এই জন্য কোর্স ক্রিপিটেশন থাকবে। সো ব্রঙ্কিয়াল ব্রিদিং অল টাইমে প্রেজেন্ট, ব্রঙ্কিয়াল ব্রিদিং থাকে, প্রথম দিকে ফাইন ক্রিপিটেশন থাকে, লেটার দিকে একদম কোর্স ক্রিপিটেশন থাকে। এই নে কেস অফ নিউমোনিয়া, এই কথাটা মনে রাখবে। নিউমোনিয়ার ক্ষেত্রে আমি সিভিয়ারিটির জন্য কার্ভ 65 স্কোরটা একটু মনে রাখতে হবে। কার্ভের জন্য প্রথমে সিতে কনফিউশন। কনফিউশন কেমনে বুঝবো? আমি মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে যদি 8-এর নিচে নেমে যায় তাহলে আমি এটাকে বলবো কনফিউশন। কথা বোঝা গেল? আচ্ছা, 2 নম্বরে আমি কি করব? ইউরিয়া করব, ব্লাড ইউরিয়া। এই জন্য একটা নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে ব্লাড ইউরিয়া ইজ এ মাস্ট। কথা বুঝতে পারছি? 3 নম্বরে আমরা একটা রেসপিরেটরি রেট দেখবো। রেসপিরেটরি রেট কি 65-এর চাইতে, সরি 30-এর চাইতে বেশি কিনা। কথা বোঝা গেল? 30 সমান বা বেশি যদি হয়, তাহলে এই পেশেন্টের আমার কাছে মনে রাখতে হবে ইটস এ ক্রাইটেরিয়া অফ সিভিয়ারিটি। 30 সমান বা বেশি। সিস্টোলিক ব্লাড প্রেশার 90 সমান বা তার চাইতে কম, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 সমান বা তার চাইতে কম, দিস ইজ অ্যানাদার ফিচার্স অফ সিভিয়ারিটি। ঠিক আছে? আর যদি বয়স 65-র উপরে থাকে, 65 সমান না কিন্তু, 65 যদি ক্রস করে যায়, তাহলে আমি এটাকে কি বলবো? এটাকে আমরা কার্ভ 65 স্কোর অনুযায়ী আমরা নিউমোনিয়া সিভিয়ারিটি ক্রাইটেরিয়া ইন্ডেক্স করতে পারবো। ওকে? এখন একটা কথা বুঝি, যদি আমি একটা ক্রাইটেরিয়া পজিটিভ পাই বা কোনো ক্রাইটেরিয়া পজিটিভ না, এই চিকিৎসা, এই পেশেন্টকে আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিব। ওরাল অ্যান্টিবায়োটিক দিব বাসার মধ্যে, এটার জন্য এমন কোনো এক্সট্রা কাজ করার প্রয়োজনীয়তা নাই। কথা বোঝা গেছে? তাহলে আমরা যদি দেখি শুধু কনফিউশন 8-এর বা নিচে নেমে গেছে মিনিমেন্টাল স্টেটে, শুধু একটাই ক্রাইটেরিয়া আছে, ইনস্পাইট অফ দ্যাট এভরিথিং অল রাইট, আমি এটাকে কিন্তু বাসায় চিকিৎসা দিয়ে ফলো আপ করবো যে আর কোনো ক্রাইটেরিয়া পজিটিভ হচ্ছে কিনা। তবে একটা কথা বলি, কনফিউশন স্টেট মোস্ট লাইকলি ডিউ টু ইউরেমিয়ার জন্য হয়। তাহলে সেই ক্ষেত্রে দুটা ক্রাইটেরিয়া পজিটিভ থাকতে হয়। আর কনফিউশন স্টেট কেমনে দেখি? মিনিমেন্টাল স্টেটে যদি 8 বা তার নিচে যদি কোনো কারণে নেমে যায়, এই কথাটা মনে রাখবে। যদি দুইটা ক্রাইটেরিয়া পজিটিভ হয় তাহলে হাসপাতালে চিকিৎসা দিতে হবে। যদি 3টা বা ততোধিক ক্রাইটেরিয়া পজিটিভ হয়, এদেরকে হাসপাতালে চিকিৎসা দিতেই হবে। 3টা ক্রাইটেরিয়া বা ততোধিক পজিটিভ হলে, ওকে, বা 4 বা 5 হলে এটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সাপোর্ট দিতে হবে। ওকে? তার একটা নিউমোনিয়া রোগী কার্ভ 65 ক্রাইটেরিয়া 0 বা 1 বাসায় চিকিৎসা নিবে। 2 বা 3 এটা হাসপাতালে চিকিৎসা নিবে, বাট হাসপাতালে এটা ওয়ার্ডে চিকিৎসা নিতে পারবে। 4 বা 5 এটা অবশ্যই আইসিইউতে চিকিৎসা নিবে। এখানে যদিও বলছে যে 2-তে এখানে বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু এটা আসলে বাসায় সম্ভব না। আচ্ছা, 2 নম্বর যে আমি একটু কনসেপ্ট একটু বলার চেষ্টা করি। একটা রুগী আমার কাছে আসছে চেস্ট এক্সরে নিয়ে। চেস্ট এক্সরেতে আমি এরকম একটা অ্যাবনর্মালিটি খুঁজে পেলাম। আমি কি পাচ্ছি পেশেন্টের? আমি এই জন্য চেস্ট এক্সরেতে কোনো একটা জায়গায় ডিভয়েড অফ এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিনা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? দেখতে হবে। কি দেখবো আমরা? একটা পেশেন্টের, যেমন এটা একটা লাংস, এটা একটা লাংস, এই লাংসের অপাসিটি আমি খুবই ক্লিন কাট বুঝতে পাচ্ছি। এই পেশেন্টের অপাসিটিটা একদম পুরা কি হয়ে গেছে? পুরা কটকটে কালো হয়ে গেছে। এই কটকটে কালো লাংসের মধ্যে আমরা কোন রকম কি স্ট্রাকচার কিছু বুঝতে পাচ্ছি? আমরা এখানে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এই লাংসের মধ্যে দেয়ার ইজ নাথিং। ঠিক আছে? মানে কোন রকম ব্লাড ভেসেল, কোন রকম ব্রঙ্কাস, কোনো কিছুর উপস্থিতি দেখতে পাচ্ছি না। আর এই জায়গায় একটা কেমন পিকিউলিয়ার একটা শ্যাডো মনে হচ্ছে। মনে হচ্ছে না যে এই জায়গাটার মধ্যে কেমন কিছু একটা কলাপস হয়ে আছে? তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যখনই এরকম একটা এক্সরে আমরা ডিল করব। পসিবলি উই আর ডিলিং উইথ এ কেস অফ নিউমোথোরাক্স। সো নিউমোথোরাক্সের বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নিউমোথোরাক্স খুবই কমন একটা ইয়ে, কমন একটা এক্সরে। ওকে? তাহলে আমি কি পাচ্ছি এই পেশেন্টের? দেখো, প্রথম পয়েন্টে দেয়ার ইজ, কি পাচ্ছি এই কন্ডিশনে? দেয়ার ইজ ইনক্রিজ ট্রান্সলুসেন্সি
অথবা ইনক্রিজ রেডিওলুসেন্সি অফ লাং ফিল, কোন লাং ফিল? লেফট লাং ফিল, হুইচ ইজ ডিভয়েড অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। দেখো এখানে কিছু মার্কিং আছে, এই জায়গার মধ্যে কিছু ব্রঙ্কাস ভাস্কুলারের মার্কিং আছে, কিন্তু এখানে পুরাটাই কালো। ওকে, দেয়ার ইজ ইনক্রিজ রেডিওলুসেন্সি অথবা দেয়ার ইজ ইনক্রিজ ট্রান্সলুসেন্সি ইনভলভিং হোল অফ দ্য লেফট লাং ফিল্ড উইথ ডিভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং, কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেয়ার ইজ এ কলাপস লাং মার্জিন, যেমন দেখো এখানে আমি কলাপস লাং মার্জিনটা দেখা যাচ্ছে, এখানে কলাপস লাং মার্জিনটা পুরো ডিমার্কেটেড আকারে দেখা যাচ্ছে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ট্রাকিয়াটা শিফটেড টু অপোজিট সাইড। এই কন্ডিশনে ট্রাকিয়া এবং মিডিয়াস্টিনাম প্লুরাল ইফিউশনের মতোই অপোজিটে শিফট থাকতে পারে। সো উই আর ডিলিং উইথ এ কেস অফ নিউমোথোরাক্স। কোন সাইডেড? লেফট সাইডেড নিউমোথোরাক্স। যখনই ট্রাকিয়া মিডিয়াস্টেনাম অপোজিটে শিফট হয়ে যাবে, তার মানে একটু ভয় থাকতে হবে যে আমরা টেনশন নিউমোথোরাক্স নিয়ে ডিল করছি কিনা। এই কন্ডিশনে কিন্তু পেশেন্টের সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে জাস্ট এই জায়গাটাতে আমরা একটা হোয়াইট বোর্ড নিডিল ঢুকাই দিব, দিয়ে বাতাসটা বের করে ফেলতে হবে। কথা বোঝা গেল? নাহলে রোগী কিন্তু ইমিডিয়েটলি ডিটোরিয়েট করবে। এই প্রশ্নটা আমরা আবার দেখি। দেয়ার ইজ এ ইনক্রিজড ট্রান্সলুসেন্সি ইনভলভিং পেরিফেরাল জোন অফ হোল রাইট lung field devoid of bronchodvascular marking. I can also see there is a collapse lung margin. collapse lung margin এই কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিস ইজ এ কেস অফ রাইট সাইডেড নিউমোথোরাক্স। ঠিক আছে, রাইট সাইডেড নিউমোথোরাক্স। এখন একটা কথা বলি, এই যে এটা যখন থাকবে, আমরা এই পেশেন্টের কি ফিচার পাবো? ধরো এই পেশেন্টে কি ফিচার পাবো? আমরা পাবো যে চেস্টলটা লেফট সাইডে কোনো মুভমেন্ট পাচ্ছি না, চেস্টের এই জায়গার মধ্যে কোনো রকমের চেস্ট এক্সপান্সিবিলিটি ইজ অ্যাসিমেট্রিক্যালি রিডিউসড অন দ্য লেফট সাইড। এই এই জায়গাটার মধ্যে শুধু বাতাস আছে, লাংস নাই, ভোকাল ফ্রেমিটাস পাবা না, লাংস শুধু এইটুকু জায়গার মধ্যে আছে। এই জায়গাটার এই এই এরিয়ার মধ্যে আমরা পারকাশনটা হাইপার রেজোনেন্ট পাবো। শুধু এই একটা জিনিসই আমাকে সেপারেট করবে, যেটা প্লুরাল ইফিউশন না। আদারওয়াইজ সব ফিচার প্লুরাল ইফিউশনের মতো। অস্কালটেশনে ব্রেথ সাউন্ড পাবো না, অস্কালটেশনে ভোকাল রেজোনেন্স পাবো না, শুধু পারকাশন হাইপার রেজোনেন্ট। দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট হুইচ সেপারেটিং দিস কন্ডিশন ফ্রম প্লুরাল ইফিউশন। ঠিক আছে, তাহলে এইগুলার ক্ষেত্রে কি কারণ হতে পারে? একটা এই নিউমোথোরাক্সের এটা অন্যতম কারণ হচ্ছে টিবি অথবা ম্যালিগন্যান্সি, টিবি অথবা ম্যালিগন্যান্সি। ওকে, আরেকটা হতে পারে সিওপিডি রোগীর ক্ষেত্রে। সিওপিডির ক্ষেত্রে অনেক সময় এমফাইসেমেটাস বুলাগুলো রাপচার হয়, বড় বুলা রাপচার হলে এরকম প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এই ছবিটা একটু দেখি। এটাও এটাও এবার এবার যেমন হচ্ছে প্রফে আসছে এই ছবিটা, মানে এরকম কাছাকাছি ছবি আমরা কি পাচ্ছি? দিস ইজ এ চেস্ট এক্স-রে পিএ ভিউ শোয়িং there is multiple miliary mottling shadow involving both lung field. So involving all zones of both lung field. তাহলে there is multiple miliary mottling shadow involving both all zones of both lung field. তাহলে এটা কি? Claustrophrenic and cardiophrenic angles are clear. Trachea and bony thorax reveals no abnormality. So this is a case of miliary tuberculosis. This is a case of miliary tuberculosis. আচ্ছা, এই ছবিটা এবার প্রফে দেওয়া আছে। এর আমি কি পাচ্ছি? There is inhomogeneous opacity with air bronchogram on it involving কোন জায়গায়? Involving right mid zone. The claustrophrenic and cardiophrenic angles are clear. The trachea is centrally placed বলা যেতে পারে। তাহলে this is the case of consolidation. ঠিক আছে, this is the case of right sided mid zone consolidation. এই ছবিটাতে একটু দেখো তো, এইটা একটু বলতে চাচ্ছি, এইটার কথাটা ভুলে যাও, এইটা একটু দেখো। এখানে কি পাচ্ছি আমরা? দেয়ার ইজ there is dense homogeneous opacity with obliteration of the right left cardiophrenic and claustrophrenic angle। কিন্তু দেখো উপরে কিন্তু কার্ভিলিনিয়ার শ্যাডো না, উপরে আছে হরাইজন্টাল শ্যাডো। মনে রাখবা, যদি কোনো ক্ষেত্রে এই যে একদম ডেন্স হোমোজেনাস অপাসিটির উপরে হরাইজন্টাল শ্যাডো থাকে, তার মানে সেখানে শুধু পানি নাই, পানির সাথে বাতাসও আছে। এই জিনিসটা মাথার, এই কনসেপ্টটা, এই ফিজিক্সের জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে দেয়ার ইজ dense homogeneous opacity with horizontal upper margin involving left lower zone, okay, obscuring the left claustrophrenic and cardiophrenic and claustrophrenic angle, কোনোটাই দেখতে পাচ্ছি না। ওকে, there is hypertranslucency of left peripheral zone which is devoid of bronchovascular marking. Okay, there is associated with collapsed lung margin involving the left side. So this is a case of লেফট সাইডেড, এটা কি? হাইড্রো নিউমোথোরাক্স।
ওকে, এটা পরীক্ষায় দিবে না হয়তোবা অস্পিতে, কিন্তু এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটা দরকার নেই। এবার একটু ইসিজি নিয়ে আলোচনা করি। ইসিজির ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় চারটা ইসিজি খুবই কমন। একটা হচ্ছে একটা হচ্ছে এমআইআর ইসিজি, 2 নাম্বার হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি, 3 নাম্বার হচ্ছে কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি, 4 নাম্বার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি। এই চারটাই কমনলি দেয় পরীক্ষায়। ওকে, অনেক সময় এসভিটিও দিতে পারে। তাহলে ইসিজির ক্ষেত্রে জোনগুলোকে চিন্তা করবা, V1 থেকে V4, V1 থেকে V4, এই চারটা যে সবুজ যে লিডগুলো, এই লিডগুলোকে আমরা বলি অ্যান্টেরোসেপ্টাল লিড। এগুলা হার্টের অ্যান্টেরিয়র এবং সেপ্টাল ওয়ালটাকে ইন্ডিকেট করে। V5 V6 1 AVL এগুলো ল্যাটারাল লিড, এগুলো ইন্ডিকেট করে হার্টের ল্যাটারাল বর্ডারকে। 2 3 AVF এগুলো ইনফেরিয়র লিড, এগুলো ইন্ডিকেট করে হার্টের ইনফেরিয়র বর্ডারে। তাহলে সবুজ লিডগুলো অ্যান্টেরিয়র লিড। অ্যান্টেরিয়র লিডে কোন আর্টারি থাকে, কোন আর্টারি সাপ্লাই দেয় হার্টের অ্যান্টেরিয়র ওয়ালকে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ওকে, তেমনি এই যে ইনফেরিয়র যে লিডগুলো থাকে, ইনফেরিয়র লিডকে কারা সাপ্লাই দেয়? কারা সাপ্লাই দেয়? রাইট করোনারি আর্টারি। ওকে, আর যদি ল্যাটারাল লিডের কথা বলো, ল্যাটারাল লিডগুলোকে কারা সাপ্লাই দেয়? লেফট সার্কামফ্লেক্স আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এগুলো সাপ্লাই দেয় ল্যাটারাল লিডগুলোকে। এই ল্যাটারাল সার্কামফ্লেক্স আর লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এই দুটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, এই ইস্যুটা একটু মনে রাখতে হবে। কারণ কি? কারণ এই প্রশ্নটা করতে পারে একটা ইসিজি দেখে, এমআই যদি হয় হার্টের কোন অলটা এফেক্টেড হয়েছে। ওকে, তাহলে আমাদের একটু এখানে মনে রাখি একটা এমআই এর সিকোয়েন্সিয়াল চেঞ্জ। যখন এমআই হয়, এমআই এর একদম শুরুর দিকে যদি আমি একদম আর্লি টাইমটা বিবেচনা করি, আর্লি টাইমে পেশেন্টের শুধুমাত্র টল পিক টিওএফ থাকে, পিওএফটা একটু পিকিং থাকে, একটু টল হয়ে থাকে। এটা এমআই এর আর্লিয়েস্ট চেঞ্জ, এটাই পাওয়া যায়। এর বাইরে আর্লিয়েস্ট চেঞ্জে আর কিচ্ছু পাওয়া যায় না। এরপর কি হতে পারে? এরপর আস্তে আস্তে এসটি এলিভেশন হয়। এসটি এলিভেশনের সাথে সাথে কিউ ওয়েভটা অ্যাপিয়ার হওয়া শুরু করে। এই যে নেগেটিভ রিফ্লেকশন, এই নেগেটিভ রিফ্লেকশনটাকে আমরা বলি কিউ ওয়েভ। তাহলে এমআই এর খুবই আর্লি স্টেজে পেশেন্টের টলপিক টি ওয়েভ থাকে, খুবই অল্প সময় থাকতে পারে। এরপর এসটি এলিভেশন অ্যাপিয়ার করা শুরু করে, এসটি এলিভেশন চলতে থাকে। ওকে, এরপর কি হতে পারে? এরপরে কি হয়? এসটি এলিভেশনটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে, কিউএফটা আরো প্রমিনেন্ট হয়, আর টি ইনভার্সন হয়ে যায়। টি ইনভার্সন ইন্ডিকেট করে ওই জায়গার মধ্যে সিগনিফিক্যান্টলি ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজডের জন্য ইস্কিমিয়া হচ্ছে। ওকে, এরপর যদি ধরো একটা টাইম পরে এই যদি মায়োসাইটগুলো রিকভারি করে, রিকভারি করলো, রিকভারি না করলে যদি ইনফ্রাক্ট হয়ে যায়, মায়োসাইটটা মৃত্যুবরণ করে, তাহলে ওই জায়গায় প্যাথোলজিক্যাল কিউএফ থেকে যায়। ওকে, তাহলে একটা মানুষের আমি দেখলাম 2 3 AVF এ শুধু প্যাথোলজিক্যাল কিউএব আছে, তাহলে দ্যাট ইজ ইন্ডিকেটিভ অফ ওল্ড। কারণ এটা অ্যাকিউট না, কিউএব চলে আসছে মানে আর কোনো কিছু নাই, তাহলে ওল্ড ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট, বিকজ 2 3 AVF এ প্যাথোলজিক্যাল কিউ আছে। একটা পেশেন্টের V1 থেকে V4 এর মধ্যে এরকম শুধু এসটি এলিভেশন আছে, সাথে প্যাথোলজিক্যাল কিউএব আছে, তার মানে এখন এই স্টেজের মধ্যে আছে। কথা বোঝা গেল? তাহলে এই কন্ডিশনে একটা কথা মনে রাখতে হবে, যে এই পেশেন্টের কি হচ্ছে? অ্যাকিউট অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যেই সমস্যাটা তোমাদের 77 এর পরীক্ষায় হচ্ছে, যে এই ফাইন্ডিংস গুলো দেখা যায়, স্যাররা জিজ্ঞাসা করে কোনটা প্যাথোলজিক্যাল কি ওয়েভ, কোনটা এসটি এলিভেশন, কোনটা পিআর ইন্টারভাল। এই জিনিসগুলো আমাদেরকে ডিটেল শিখতে হবে। কারণ স্যাররা মোস্ট অফ দ্য টাইমে জানে যে আমরা ডায়াগনোসিস অনেকেই এটা করতে পারি, কারণ এতদিন ধরে প্রশ্ন রিপিট হচ্ছে। সো ডায়াগনোসিস যে পারবে এটা সবাই জানে, কিন্তু আমরা যাতে ফাইন্ডিংস গুলো শিখি, দ্যাট ইজ আমাদের ক্লিনিক্যাল প্রোফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য এসেনশিয়াল। ঠিক আছে, তাহলে এইটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এই ছবিটা একটু আমরা দেখি। এটা কি পাচ্ছি আমরা? কয়টা লিড দেখো এখানে? 3টা লিড, 6টা লিড, 7টা লিড, 8টা লিড। আমরা কিছু কিছু লিডগুলো দিয়ে রিদম স্ট্রিপগুলো দেখতে চাই। রিদম স্ট্রিপগুলো কোনটা দেখতে চাই? যেখানে আমাদের এসএ নোডের যে ইম্পালসটা সবচাইতে কাছাকাছি জায়গায় আছে। ধরো এটা একটা হার্ট। ওকে, আমি একটু অন্য কালার দিই। এটা ধরো জাস্ট ফর সেইং দিস ইজ এসএ নোড, দিস ইজ এভি নোড, দিস ইজ বান্ডল অফ হিজ। এটা দুইটা বান্ডল ব্রাঞ্চ দিয়ে এখানে পার্কিনজি ফাইবার ভেন্ট্রিকুলার ওয়ালকে সাপ্লাই দিচ্ছে। আমি লিড টুটা কোথায় থাকে? লিড টুটা জাস্ট এই জায়গায় থাকে। আমি যদি চেস্ট ওয়ালের মধ্যে V1টা বসাই, V1টা কোথায় থাকে? V1টা এই জায়গায় থাকে। কথা বোঝা গেল? তাহলে একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। কোন একটা মানুষের আমি হার্টের রিদম দেখতে চাচ্ছি। এটা দেখো, হার্টের রিদম নর্মালি এইভাবে এসে এইভাবে, সরি,
এইভাবে এই ভাব দিয়ে সব সাথে প্রমিনেন্টলি যায়। এই সাউন্ড কি কেউ শুনতে পাচ্ছ না? স্যার আমি সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় জোবাইদা তুমি বের হয়ে আবার জয়েন করো। আচ্ছা, তাহলে আমি একটু বলে ফেলি যে এখানে একটু দেখো আমরা, বের হয়ে জয়েন কর। অন্যরা তো পারছো। স্যার আর একবার একটু রিপিট করেন, আমাদের নেট প্রবলেম ছিল, শুনতে পাইনি। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এটা এসএ নোড, এটা এভি নোড, এটা বান্ডল অফ হিচ, এটা বান্ডল ব্রাঞ্চ, একটা ডানে একটা বামে। ওকে, এখান থেকে চলে আসছে পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবার আলটিমেটলি ভেন্ট্রিকুলারকে সাপ্লাই দেয়। আমি যদি ডিরেকশনটা দেখি, ডিরেকশন ধরো কিন্তু এইভাবে 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 এইভাবে, মানে মেজরিটি আসে। এটা কে নোটিশ করে? লিড টু নোটিশ করে, আর ভি ওয়ান নোটিশ করে। কাজে লিড টু এবং ভি ওয়ান, আমরা সবচাইতে ফ্যান্টাস্টিক, আমি হার্টের রিদমটা বুঝতে পারবো না লিড টু আর ভিয়ন দেখে। এই জন্য রিদম স্ট্রিপের নাম করে কোনো কোনো ইসিজিতে ভি ওয়ান আর কোনো কোনো ইসিজিতে লিড টু এটা দেওয়া থাকে। ঠিক আছে, পয়েন্টটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা কি বলতে পারি দেখো, যখন ইসিজি আমি ব্যাখ্যা করব, প্রথমে আমি লিড টু এর এবং রিদম স্ট্রিপের দিকে তাকাবো। রিদম এখানে তাহলে এটা 12 লিড না, দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ। 13 লিড কিন্তু আছে। দেখো এখানে 6 গুণা মানে টোটাল, এখানে তিনটা, এখানে তিন, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, মানে 12 লিড। দিস এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ অন ইট। ঠিক আছে, শোয়িং কি পাচ্ছি, কি পাচ্ছি দেখো। নর্মালি আমার রিদম স্ট্রিপের সবচেয়ে ক্লিন কাট রিদম পাওয়ার কথা, মানে এখানে সবচেয়ে ফ্যান্টাস্টিক আমি পিওএফ পাবো, সবচেয়ে ফ্যান্টাস্টিক কিওআরএস পাবো, সবচেয়ে ফ্যান্টাস্টিক টিওএফ পাবো। কিন্তু আমি ফ্যান্টাস্টিক লিড টুতে পাচ্ছি না, লিড অনের দিকে পাচ্ছি। লিড অন তো এই দিকে থাকে, লিড টু তো এই দিকে থাকে। ওকে, তাহলে এই দিক থেকে ঘুরে আমার অ্যাক্সিসটা এদিকে চলে গেছে। এটা কোন দিক? লেফট সাইড। কথাটাকে বুঝতে পারছি? এটা কি আমরা বুঝেছি? জি না আরেকবার বলা লাগবে? বলো আমাকে সেটা। জি স্যার স্যার বুঝি বুঝতে নাই। পারছি। লেফট, সরি, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম। হ্যাঁ, অ্যাক্সিস ডেভিয়েশন এটা। আচ্ছা, তাহলে আমি আরেকবার দেখাই। এসএ নোট, এভি নোট, বান্ডল, বান্ডল ব্রাঞ্চ সাপ্লাই দিচ্ছে। এখানে লিড টু আছে, এখানে লিড ওয়ান আছে, এখানে লিড থ্রি আছে। ওকে, আমি জাস্ট একটা জিনিস বুঝাই। নর্মালি হার্টের অ্যাক্সিসটা কোন দিকে থাকে? আমি যদি সবুজ কালার দিয়ে দেখাই, এটা থাকে এই দিকে। কথা বোঝা গেল? তাহলে এদিকে যদি থাকে, সবচাইতে প্রমিনেন্ট পি কিউআরএস টি আমরা কোথায় পাবো? আমরা লিড টু এর দিকে পাবো। এখানে কোথায় পাচ্ছি? লিড টু তে। এটা যদি লিড টু হয়, লিড টু তে কি প্রমিনেন্ট কিউআরএস পাচ্ছি, না লিড ওয়ানে পাচ্ছি? চিন্তা করে বলো তো দেখে। লিড টু তে পাচ্ছি না লিড ওয়ানে পাচ্ছি? তাহলে লিড ওয়ানে পাচ্ছি। লিড অনে পাচ্ছি। তাহলে লিড অনে পেলে তার মানে অ্যাক্সিসটা এই দিকে আর নাই, এই দিক থেকে এই দিকে সরে গেছে ওয়ানের দিকে। ওয়ানের দিকে সরে যাওয়ার জন্যই আমি ওয়ানের সবচেয়ে ফ্যান্টাস্টিক আমি অ্যাক্সিস পাচ্ছি। কথাটা কি বুঝতে পারছি? তাহলে ওয়ানের দিকে চলে যাচ্ছে। কেন ওয়ানের দিকে চলে যাওয়ার কারণ দেখো, ওয়ানের সবচেয়ে প্রমিনেন্ট কিওয়ারএস, টু থ্রিতে প্রমিনেন্ট কিওয়ারএস নেই। তার মানে ওয়ানের দিকে চলে গেছে। তার মানে পেশেন্ট ইজ হ্যাভিং লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। যদি প্রমিনেন্ট কিওয়ারএস, একটা নর্মাল ইসিজির ক্ষেত্রে প্রমিনেন্ট কিওয়ারএস কিন্তু আমরা সবসময় পাই লিড টুতে। ঠিক আছে, সবচেয়ে ফ্যান্টাস্টিক প্রমিনেন্ট কিওয়ারএস কমপ্লেক্স উই শুড গেট ইন লিড টু। সবচেয়ে, যেমন এই এই ছবির এখানেও একটু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। ঠিক আছে, একটা নর্মাল ইসিজির ক্ষেত্রে আমি সবচেয়ে প্রমিনেন্ট কিওয়ারএস এই লিডে পাবো। এই লিডে কখনই প্রমিনেন্ট হবে না, লেস প্রমিনেন্ট হবে। এই লিডেও লেস প্রমিনেন্ট হবে, এটাতে সবচেয়ে প্রমিনেন্ট হবে। যদি এই লিডে সবচেয়ে প্রমিনেন্ট হয়, এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। যদি এই লিডে সবচেয়ে প্রমিনেন্ট হয়, এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এর বাইরে এই কথাটা একদম সোজা জিনিস মনে রাখতে হবে। মানে এগুলো জরুরি না, কিন্তু এগুলো ফাইন্ডিংস এর মধ্যে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি। আমরা দেখবো যে এই একটা কিউআর দুইটা আর আর ইন্টারভালের মধ্যে কয়টা লার্জ স্কোয়ার আছে, সেটাকে আমি 300 দিয়ে ভাগ দিব। তাহলে আমি যদি ক্যালকুলেট করতে চাই, এখানে এই যে একটা লার্জ স্কোয়ার, দুইটা লার্জ স্কোয়ার,
দুইটা লার্জ স্কোয়ার, তিনটা লার্জ স্কোয়ার, তার মানে এর মধ্যে তিনটা লার্জ স্কোয়ার আছে। তাহলে হার্ট রেট অ্যাপ্রক্সিমেটলি 100। 100 যদি রেগুলার থাকে, এটা আমার জন্য খুব ইজি, যে একটা একটা দুইটা আর আর ইন্টারভালের মধ্যে, দেখো দুইটা আর আর ইন্টারভালের মধ্যে কয়টা লার্জ স্কোয়ার আছে। এই কয়টা লার্জ স্কোয়ার আছে, 300 দিয়ে ভাগ দিব। তাহলে 300 / 3। তাহলে হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 100 বিটস পার মিনিট। ঠিক আছে? তো হার্ট রেট এই কন্ডিশনে অ্যাপ্রক্সিমেটলি 100 বিটস পার মিনিট, এই পয়েন্টটা মনে রাখতে হবে। একটা মিনিট। তাহলে হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 100 বিটস পার মিনিট, এই পয়েন্টটা মনে রাখতে হবে। দেয়ার ইজ দেয়ার ইজ উইথ নর্মাল সাইনাস রিদম, রিদমে কোনো রকম অ্যাবনর্মালিটি নাই। এই পয়েন্টগুলো একটু উল্লেখ করে দিবা, যেটা না থাকলে। হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 100 বিটস পার মিনিট উইথ নর্মাল সাইনাস রিদম। 2। 3 নাম্বার, দেয়ার ইজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। 3। 4 নাম্বারে আমি কি পাচ্ছি? দেয়ার ইজ এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি, এই যে এটা, ইন লিড V1, V2, V3, V4। ঠিক আছে? V1 থেকে V4 এ এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি, কথা বোঝা গেছে? এবং স্লাইটলি এসটি ডিপ্রেশন পাওয়া যাচ্ছে 2, 3 AVF, কথা বোঝা গেল? এখানে এসটি ডিপ্রেশন আছে, নর্মালি যে এসটি লেভেলটা থাকা উচিত ছিল, দেখো নিচ থেকে নেমে গেছে, নিচ থেকে নেমে গেছে। ঠিক আছে? আবার এখানেও কিছুটা এসটি এলিভেশন আছে V5, মানে কি বলে 1 AVL এ। তাহলে আমি গ্রসলি যেটা বলবো, দেয়ার ইজ এ ওয়াইড স্পেয়ার্ড এসটি এলিভেশন ইন লিড V1, V2, V3, V4। ওকে, দেয়ার ইজ এসটি ডিপ্রেশন ইন লিড 2, 3 AVF। So this is a 12 lead ECG showing acute anterior ST elevated myocardial infarction। ঠিক আছে? এর সাথে যে 2, 3 AVF যে চেঞ্জটা আছে, এটা তোমাদের দরকার নেই, এটা রিসিপ্রোকাল চেঞ্জ, এটা তোমাদের এখন জানার প্রয়োজন নাই। তাহলে এটা অ্যাকিউট অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। কি ইনভেস্টিগেশন করবা? একটা ট্রপোনিন করবা। ট্রপোনিন এই কন্ডিশনে অবশ্যই বাড়বে, 1 নাম্বার। 2 নাম্বার কি করতে পারি? একটা ইকো করতে পারি। ইকো করলে অ্যান্ট্রোসেপ্টার ওয়ালটাতে মুভমেন্ট পাওয়া যাবে না, কথা বোঝা গেল? এবার এই ছবিটাতে আসো, এটাতে দেখো, দিস ইজ এ 12 লিড ইসিজি। আমি কি পাচ্ছি? শোয়িং হার্ট রেট ইজ, ধরো এটা একটা লার্জ, এটা লার্জ স্কোয়ার গুলো একটু ক্যালকুলেট করি। ধরো এটা একটা লার্জ, সরি, এটা একটা লার্জ স্কোয়ার, এটা একটা লার্জ স্কোয়ার, কয়টা ই আছে? ধরো একটা লার্জ ঘর আছে, দুইটা লার্জ ঘর আছে, তিনটা লার্জ ঘর আছে। তিনটা লার্জ ঘর পার হয়ে গেছে, প্রায় 4টার কাছাকাছি। তাহলে দিস ইজ এ 12 লিড ইসিজি। এখানে রিদম স্ট্রিপ কিন্তু নাই। 12 লিড ইসিজি শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি, ধরো আমি 4 দিয়ে যদি হয়ে যেত তাহলে 75 হতো। হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 85 বিটস পার মিনিট। তুমি এটা ক্যালকুলেট করে একটা অ্যাজাম্পশন বলবা, যদি তিনটা লাজঘর থাকে 100, 4টা লাজঘর থাকে তাহলে 75, 5টা লাজঘর থাকলে 60, 6টা লাজঘর থাকলে 50, এইভাবে হিসাব করে বলবা, হ্যাঁ? আর যদি এগুলোর ইন বিটুইন হয়, এর আশেপাশে কিছু একটা টার্ম বললেই হবে। তুমি তার কম্পিউটারে অ্যাকুরেট হিসাব করতে বসো না, এখানে অ্যাপ্রক্সিমেটলি বলছো। তাহলে হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 80 বিটস পার মিনিট, 1 নম্বর পয়েন্ট। দেয়ার ইজ, স্যার, রিদম স্ট্রিপ, রিদম স্ট্রিপ যে নাই সেটা কিভাবে বুঝলি? কিভাবে বুঝলাম ডুয়াল। দেখো, এখানে কয়টা স্ট্রিপ আছে, কয়টাই আছে? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে 12 লিড। নিচে কোনো রিদম স্ট্রিপ আছে? আছে? আগের স্ট্রিপটা দেখো তো, এখানে কয়টা ইয়ে ছিল? নিচের দিকে দেখো তো, এটা, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে নিচে একটা ইয়ে ছিল, আরেকটা লিড ছিল নিচে, যেটা পরের ইয়েতে আর নেই। তার মানে এখানে রিদম স্ট্রিপ, রিদম স্ট্রিপ এখানে আছে, পরের ইসিজিতে রিদম স্ট্রিপ নাই। রিদম স্ট্রিপ নর্মালি দেয়া থাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আর কমপ্লিট হার্ট ব্লকে, এই দুইটা কন্ডিশনে রিদম স্ট্রিপ থাকতে পারে। ঠিক আছে? তাহলে এটা কি বলছি? দেয়ার ইজ এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি ইনভলভিং লিড 2, 3 AVF। সো দিস ইজ অ্যাকিউট অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। ওকে, এখানে কোন আর্টারি ইনভলভমেন্ট হচ্ছে? রাইট কর্নারি আর্টারি। এখানে কোন আর্টারি ইনভলভমেন্ট হচ্ছে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে?
তাহলে এই ইস্যুটা মনে রাখতে হবে। তেমনি এটা ল্যাটারাল ওয়ালে ইনভলভমেন্ট থাকতে পারে। ল্যাটারাল ওয়ালে ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে এটা ল্যাটারাল সার্কামফ্লেক্স এই কন্ডিশনে ইনভলভমেন্ট আছে বলে বিবেচনা করতে হবে। ল্যাটারাল ওয়ালে ইনভলভমেন্ট যদি হয় ল্যাটারাল সার্কামফ্লেক্স, এটা কিভাবে ল্যাটারাল ওয়ালে ইনভলভমেন্ট আমি বুঝছি। এটা হচ্ছে পেশেন্টের এই যে লিড, এই যে V5 ল্যাটারালটা যদি আমরা একটু দেখি, এখানে পেশেন্টের এই যে V5 V6, তার এই দুটাতে ইনভলভমেন্ট। AVL ওয়ানে তেমন একটা ইনভলভমেন্ট নাই। তাহলে V5 V6 আর AVL এটা খুব ক্যারেক্টারিস্টিক ইসিজি না। এখানে রিদম স্ট্রিপ আছে এই যে এটা, তবে এটা এটা মনে রাখার দরকার নেই। ল্যাটারাল ওয়ালে MI আজ পর্যন্ত কোনোদিনও আসে নাই। আচ্ছা, এই ছবিটাতে একটু আমরা আসি, এই ছবিটা একটু দেখি। পেশেন্টের এখানে কি আছে, এটা 12 লিড ইসিজি। 12 লিড ইসিজি আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনে, কারণ এই যে এখানে তিনটা লিড, এখানে তিনটা লিড, তিনটা লিড, তিনটা লিড, 12 লিড। আর এখানে রিদম স্ট্রিপ, নামেও লেখা আছে রিদম স্ট্রিপ। ওকে, যখনই রিদম স্ট্রিপ থাকে পরীক্ষার জন্য প্র্যাকটিক্যালি তোমাদের দুটো কন্ডিশন চিন্তা রাখতে হবে, একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, আর দুই নাম্বার কি রাখতে হবে, দুই নাম্বার হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। একটু খেয়াল করে দেখবা পরীক্ষায় খুব ইজি। রিদম স্ট্রিপ যদি ইরেগুলার থাকে, অনেকগুলো আরওএফ থাকে, তাহলে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? কারণ এখানে দেখো, এটা একটা, এখানে একটা টি ওয়েভ আছে, টি ওয়েভ আছে, টি ওয়েভ আছে, দেয়ার টি ওয়েভ আছে, কিন্তু কোনো পি ওয়েভ নাই। এগুলা কি যে আছে আল্লাহ জানে। এখানে কোনো পি ওয়েভের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। এই যে এখানে যে পি ওয়েভের নাম করে যেগুলো আছে, এগুলোকে আমরা বলি ফিব্রিলেটরি ওয়েভ। তাহলে ফিব্রিলেটরি ওয়েভ কোন জিনিসগুলো? এই যে দিজ আর দা ফিব্রিলেটরি ওয়েভ, একটু সতুট প্যাটার্নের মতো মনে হবে। এই যেগুলো ফিব্রিলেটরি ওয়েভ, এখানে এটা, এটা টি ওয়েভ, কিন্তু এটা হচ্ছে ফিব্রিলেটরি ওয়েভ। কথা বোঝা গেল? ফিব্রিলেটরি ওয়েভ কিন্তু পরীক্ষায় সারা জানতে চায়। এটাও একটা, যে এটা ফিব্রিলেটরি ওয়েভ, এখানেও একটা ফিব্রিলেটরি ওয়েভ। ঠিক আছে, দেয়ার ইজ অবভিয়াস টি ওয়েভ, বাট এই যে একটু ফিব্রিলেটরি ওয়েভ আছে। লিড টু তে চলে আসো, দেখো এখানে ইয়ে দেখা যাচ্ছে, টি ইনভার্সন দেখা যাচ্ছে, আর এই যে এটা ছোট একটা ফিব্রিলেটরি ওয়েভ। ওকে, তার একটু সুন্দর করে বলবা, দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং হার্ট রেট। হার্ট রেট এখন কিভাবে ক্যালকুলেট করবা? এর আগে তো ফিক্সড আর ইন্টারভাল ছিল, ফিক্সড আর ইন্টারভালকে 300 দিয়ে ভাগ করে তোমরা হিসাব করতেছিলা। এই এই ক্ষেত্রে এটা ক্যালকুলেট করা খুব ইজি। আমি রিদম স্ট্রিপ চেক করব। একটা রিদম স্ট্রিপ মানেই কতটুকু আছে এখানে, এখানে 10 সেকেন্ডের স্ট্রিপ আছে। 10 সেকেন্ডের স্ট্রিপ যদি থাকে, তাহলে 10 সেকেন্ডের স্ট্রিপে কয়টা আর ওয়েভ আছে? তাহলে আমি 60 সেকেন্ড হিসাব করব। 10 সেকেন্ডের আর ওয়েভকে আমি 6 দিয়ে গুণ করে দিব। তাহলে কয়টা আর ওয়েভ পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 17টা এখানে আছে। আমি 17কে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে গুণ করব। তাহলে হার্ট রেট কত হয়? 102। তাহলে আমি বলবো, দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি, অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি কথাটা উল্লেখ থাকতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 102 বিটস পার মিনিট। কথা বোঝা গেল? ঠিক আছে। দ্য অ্যাক্সিস ইজ ইরেগুলার, রিদম ইজ ইরেগুলার। বা তুমি এটা আরেকভাবে বলতে পারো, ওকে, যে ধরো দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 102 বিটস পার মিনিট। দেয়ার ইজ অ্যাবসেন্স, দেয়ার ইজ, একটা মিনিট। রেকর্ডিং হচ্ছে কিনা একটু। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু বলি, যে যদি 6 সেকেন্ডের স্ট্রিপ থাকে 10 দিয়ে গুণ করবা, 10 সেকেন্ডের স্ট্রিপ থাকলে 6 দিয়ে গুণ করবা। এটাই। যদি ফুল ইয়ে থাকে, যেমন ধরো এটা ফুল ইয়ে আছে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে 10 সেকেন্ড স্ট্রিপ। কথা বোঝা গেল? 10 সেকেন্ড স্ট্রিপ হলে 6 দিয়ে গুণ করবা। কথা বুঝতে পারছি? অথবা আমি জাস্ট হচ্ছে 6 সেকেন্ড স্ট্রিপের জন্য 30টা ঘর বিবেচনা করব, দিয়ে যত পাবো ওটাকে 10 দিয়ে গুণ করব। ওকে, আমার মনে হয় এটাই পারফেক্ট, তোমাদের এটাই থাকবে, এর বাইরে দিবে না, কাজে এর বাইরে শেখার দরকার নেই আপাতত। ওকে।
তাহলে আমি এটা কি বলছি, দিস ইজ এ 12 লিড ইসিজি, 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ showing heart rate is approximately 102 beats per minute. There is absence of POF. However, there is presence of fibrillatory wave. আচ্ছা, অসুবিধা নেই, আমি এটা রেকর্ডে দিয়ে দিব, এটা চিন্তা করার কিছু নাই। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ পিওএফ অ্যান্ড প্রেজেন্স অফ ফিব্রিলেটরি ওয়েভ। ঠিক আছে, এখানে অবশ্যই ফিব্রিলেটরি ওয়েভ আছে। ওকে। এবং স্যার 10 সেকেন্ড আর 6 সেকেন্ডে আরেকবার একটু বলবেন, আমার নেট চলে গেছিল তো শুনতে পাইনি। আচ্ছা, এখানে 10 সেকেন্ড যদি হয়, এটা নর্মালি 10 সেকেন্ড ফুল রেঞ্জটা কভার করবে। বুঝা গেছে? ফুল রেঞ্জটা কভার করবে, 10 সেকেন্ড স্ট্রিপের জন্য এখানে ফুল রেঞ্জ কভার করবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটাই পরীক্ষায় দেওয়া হবে। যতটা আরওএফ পাবা 6 দিয়ে গুণ করবা। আদারওয়াইজ আমি যদি 6 সেকেন্ড আমি হিসাব করতে চাই, বুঝা গেল? আমি ধরো 6 সেকেন্ড স্ট্রিপ আমি কোনো একটা জায়গা থেকে মানে ইসিজি ইসিএতে হিসাব করব, মানে 6 সেকেন্ড, 6 সেকেন্ডসের আমি ইসিজি স্ট্রিপটা মেজার করব। তাহলে সেই ক্ষেত্রে আমার 6 সেকেন্ডের মধ্যে জয়টা আর ওয়েভ পাবো, সেই আর ওয়েভকে আমি 10 দিয়ে গুণ করব। এটাই হচ্ছে নিয়ম। তো নর্মালি একটা মানুষের 6 সেকেন্ড আমি কত কিভাবে বুঝবো, 6 সেকেন্ডের জন্য কয়টা লার্জ স্কোয়ার থাকবে বলো তো? একটা 6 সেকেন্ড হিসাব করার জন্য কয়টা লার্জ স্কোয়ার থাকতে হবে? 30টা। ওকে, 30টা লার্জ স্কোয়ার যদি আমি যোগ করি, তাহলে সেটার মধ্যে আমি, কারণ 30-এর কম করা যাবে না, 30টা লার্জ স্কোয়ার যদি আমি যোগ করি, তাহলে ওর মধ্যে কয়টা আরও ওয়েভ আছে এইটা হিসাব করতে হবে। তাহলে তোমাকে এভাবে গুণ করতে হবে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এভাবে 30টা। 30টা হিসাব করে ওর মধ্যে কয়টা আরও ওয়েভ আছে সেটা হিসাব করে ওটাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটা কমপ্লিকেটেড না? তার চেয়ে বরং আমি তো বুঝতেই পারছি রিদম স্ট্রিপ আছে এর মধ্যে টোটাল, অবশ্যই 10 সেকেন্ডের স্ট্রিপ আছে। তাহলে এখানে কয়টা আরও হিসাব করাটা আমার জন্য ইজি। পরীক্ষায় তো এইসিজি থাকবে, 6 সেকেন্ড স্ট্রিপ ইউজুয়ালি দিবে না। কথা বোঝা গেল? আর 6 সেকেন্ড স্ট্রিপ যদি দেয়, ওটা একটা এলাবোরেটিভ স্টেপ থাকবে, ওর মধ্যে কয়টা আরও আছে ওটাকে তোমরা 10 দিয়ে গুণ করবা। এখানে আসলে 10 সেকেন্ড স্ট্রিপ আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু বলে ফেলি। দিস ইজ এ 12 বিট ইসিজি শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 102 বিটস পার মিনিট। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ পি ওয়েভ, প্রেজেন্স অফ ফিব্রিলেটরি ওয়েভ। দ্য আর আর ইন্টারভাল ইজ ইরেগুলারলি ইরেগুলার। সো দিস ইজ এ কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। বুঝা গেছে? যখনই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডিল করবা, কয়েকটা প্রশ্ন কমনলি করবে। কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, একটা হচ্ছে মাইটাল স্টেনোসিস, আমি মিথি দিয়ে মনে রাখতাম। মাইটাল স্টেনোসিস ইতে, ইতে ইথানল বা অ্যালকোহলের জন্য হতে পারে। ওকে। টিতে থাইরোটক্সিকোসিস, এইচে হাইপারটেনশন, আয়ে ইনফেকশন অথবা ইডিওপ্যাথিক। তাহলে কমন কারণ, 1 নম্বর কারণ মাইটাল স্টেনোসিস, 2 নম্বর কারণ থাইরোটক্সিকোসিস, 3 নম্বর কারণ ইসকিমিক হার্ট ডিজিজ, 4 নম্বর কারণ হচ্ছে অ্যালকোহল, 5 নম্বর কারণ হচ্ছে নিউমোনিয়া, আর 6 নম্বর যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কোনো কারণ পাওয়া যায় না, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কথা বোঝা গেল? আর কি করতে হবে, এই পেশেন্টের আর কি কাজ করা যেতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পাশাপাশি? অবশ্যই আমাদেরকে পেশেন্টের চিকিৎসা মনে রাখতে হবে। আর তার আগে ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করবা? এই পেশেন্টের একটা ইসিজি করবা, একটা ইকো, সরি ইসিজি তো করাই আছে, ইকো করবা। ইকো করে হার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা চেক করে দেখতে হবে। ওকে। এবং পেশেন্টের এখানে করতে হবে আলটিমেটলি চিকিৎসার মধ্যে একটা রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল এবং থ্রম্বো প্রোফাইল্যাক্সিস। রিদম কন্ট্রোল আমরা করতে পারি ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, ডিসি শক দিয়ে, অথবা কিছু ঔষধ দিয়ে, অ্যামিওডারোন। 2 নম্বর রেট কন্ট্রোল করতে পারি বিটা ব্লকার দিয়ে, অথবা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে, অথবা অথবা ডিগক্সিন দিয়ে। ওকে। আর আমরা কি করতে পারি, থ্রম্বো প্রোফাইল্যাক্সিস দিতে পারি ওয়ারফ্যারিন বা রিভারোক্সামান, এই সকল ড্রাগ দিয়ে। এই 3টা বেসিক কথা এখান থেকে মনে রাখতে হবে অস্মির জন্য। আমি ভাইবা নিয়ে কোনো কথা বলছি না। এই ছবিটা একটু দেখো, এখানে কিছু ইস্যু আছে। আমি এখানে, দিস ইজ অ্যানাদার 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ অন ইট। কি পাচ্ছি এখানে আমরা? আমরা এখানে প্রথম পরিবর্তনটা দেখো, এই কন্ডিশনে প্রচুর মানে কিউআরএস গুলো খুব একটু ন্যারো কমপ্লেক্সের মতো মনে হচ্ছে প্রথম, এবং 2টা কিউআরএস এর মধ্যে গ্যাপ অনেক কমে গেছে, প্রায় 1.5 ঘরে চলে আসছে। দেখো, এটা 1 ঘর, 1 ঘর, 2 ঘরও পুরো আসে নাই। 2 ঘর হলে 300 ডিভাইডেড বাই 2, হার্ট রেট হতো 150। এখানে দেখো হার্ট রেট কিন্তু 150-এরও উপরে। তাহলে হার্ট রেট ধরো 180-র কাছাকাছি বা 200-র কাছাকাছি। তাহলে দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং
হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 180 বিটস পার মিনিট। ওকে, হুইচ ইজ রেগুলার, অবশ্যই রেগুলার। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কোনো লেফট নর্মাল অ্যাক্সিস আছে। দেখো লিড ওয়ানটা নেগেটিভ, টুটাই মেনলি পজিটিভ, তাই নর্মাল অ্যাক্সিস, তাই উইথ নর্মাল অ্যাক্সিস। কিন্তু একটা পয়েন্ট খেয়াল করে রাখো, এখানে কিউআরএস, কিন্তু এখানে কি আছে, এদিকে ছোট একটা টি ওয়েভ আছে, কিন্তু কোনো পি ওয়েভের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। দেখো এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ, বাট দ্যার ইজ নো পি ওয়েভ। তার মানে এখানে পি ওয়েভটা নাই। পি ওয়েভ নাই মানে কি, এস এ নোড থেকে ইম্পালসটা আসছে না। তাহলে অনেক জায়গা থেকে ইম্পালস আসতে পারে, এই ইম্পালসটার কমন কারণ কি, এভি নোড থেকে। তাহলে পেশেন্টের এখানে কি পাচ্ছে, 12 বিট ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং নর্মাল অ্যাক্সিস। ওকে, নর্মাল অ্যাক্সিস বাট নট সাইনাস রিদম। ঠিক আছে, কারণ পি ওয়েভ অ্যাবসেন্ট। তাহলে দিস ইজ নর্মাল অ্যাক্সিস। I could find the heart rate is approximately 180 to 200 beats per minute. Okay, there is absence of POF and there is narrow complex QRS complex. Narrow QRS complex. তাহলে আমি কি বলবো, দিস এ কেস অফ সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ওকে, যখনই সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হবে, এই পেশেন্টটার ম্যানেজমেন্ট কোন জায়গায় হবে, অলওয়েজ ইন দা সিসিইউ। এই পেশেন্টের কি করতে হবে, এই পেশেন্টের ইমিডিয়েটলি পেশেন্টের ক্যারোটিড সাইনাস ম্যাসেজ আর ভালসালভা ম্যানুভারের মাধ্যমে হার্ট রেটকে কন্ট্রোল করতে হবে। কোন ওষুধের রোল আছে, অ্যাডেনোসিন অথবা ভ্যারাপামিল দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখবে এখানে। এই ছবিটাতে আসো, এই ছবিটাতেও দেখো রিদম স্ট্রিপ দেওয়া আছে, কিন্তু কিন্তু রিদম স্ট্রিপ দেওয়া থাকলে অনেক ঝামেলা, মনে হচ্ছে কিউআরএস গুলো অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে। তাহলে এটার বর্ণনা দেখো দাও, একটা 12 ব্লিট ইসিজি, 12 ব্লিট ইসিজি উইথ রিদম স্ট্রিপ অন ইট, শোয়িং শোয়িং একটু লেফট রাইট অ্যাক্সিস ডেভিয়েশনে আছে, মানে রাইটের দিকে কিউআরএসটা মোর প্রমিনেন্ট। এক নম্বর ফিচার, যে রাইটের দিকে কিউআরএসটা আমি বেশি কমনলি, ওটা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে একটা কথা মনে রাখবা, এই যে আগের ছবিটাতে বলি, প্রথম কথা, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া তোমাদের লেভেলের ইসিজি না। এখানে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে পেশেন্টের কিউআরএস কমপ্লেক্স গুলো অনেক মোটা মোটা হবে। দ্যাট মিনস এইরকম হবে, এরকম হবে। ওকে, এরকম ছোট ন্যারো কমপ্লেক্স, মানে একদম আমি এই যে এই এরকম ন্যারো কমপ্লেক্স, এটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে হবে না। এইভাবে একটু ইয়েগুলো এরকম ব্রড কমপ্লেক্স হবে। ঠিক আছে, তাহলে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া দিয়ে কোনোদিনও ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলা যায় না, শেষ। আর আগানোই যাবে না, কারণ ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে প্রবলেম ভেন্টিকুলার ওয়ালে। এটা এসে মানে এটা এটা পার্কিনজি ফাইবার দিয়ে আসে না। ওকে, তো পার্কিনজি ফাইবার দিয়ে যদি কোনো কমপ্লেক্স না যায়, এটা ন্যারো কমপ্লেক্স হবে না, শেষ। ভেন্টিকুলার অরিজিন যে কোনো ট্যাকিকার্ডিয়া হবে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কিউআরএস গুলো মোটা মোটা থাকবে। ওকে, এটা একদম মানে এটা মনে রাখবে। তাহলে একটু রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। হার্ট রেট কত, এই যে সোজা হিসাব, আমি একটু তাকায় নিব রিদম স্ট্রিপে। রিদম স্ট্রিপে কয়টা কিউআরএস আছে, একটা, দুইটা, তিন। আমি একটু ইয়ে দিয়ে দেখাই, কার্সার দিয়ে দেখাই। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এইখানে কষ্ট করে পাঁচটা বলা যেতে পারে। তাহলে কত আছে, পাঁচ ছয়, পাঁচ ছয় 30। বোঝা গেল, 5 6 30। যখনই এরকম একটা এত মানে আমি একদম একটা সোজা হিসাব বলি, এত কম কিউআরএস কমপ্লেক্স আছে তোমাদের লেভেলে, তোমরা মনে করবা আমরা একটা কমপ্লিট হার্ট ব্লক নিয়ে ডিল করছি। ঠিক আছে, তাহলে দেখো দিস এ 12 বিট ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 30 বিটস পার মিনিট। দেখো এখানে পি ওয়েভ গুলো একটা সার্টেন টাইম পর পর আছে, এই যেখানে একটা পি ওয়েভ আছে, পি ওয়েভ আছে, পি ওয়েভ আছে, এখানটা পি ওয়েভ ঢুকে গেছে, পি ওয়েভ আছে, পি ওয়েভ ঢুকে গেছে, পি ওয়েভ আছে, পিওএফ ঢুকে গেছে এর মধ্যে, পিওএফ আছে, পিওএফ আছে। সো পিপি ইন্টারভাল আর ফিক্সড। দেখো কিউআরএস ইন্টারভালও ফিক্সড, এই যে এটা দেখে মনে হচ্ছে কি তেমন একটা পার্থক্য নাই, একই একই ইন্টারভালই আছে। সো কিউআরএস ইন্টারভালও ফিক্সড, কথা বোঝা গেল। সো দেয়ার ইজ পিপি ইন্টারভাল ফিক্সড, আর আর ইন্টারভাল ফিক্সড, বাট পি আর ইন্টারভাল ইজ নট ফিক্সড। পি এর পরে কি, পি এর সাথে কিউআরএস এর কোনো রকম সম্পর্ক নাই। সো ইউ আর ডিলিং উইথ এ কেস অফ ইটস এ 12 bit ডিসিজি শোয়িং কমপ্লিট হার্ট ব্লক। তাহলে পিপি ইন্টারভাল ফিক্সড, আর আর ইন্টারভাল ফিক্সড, কিন্তু পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। তাহলে দিস ইজ এ 12 বিট ইসিজি শোয়িং কমপ্লিট হার্ট ব্লক, বা 12 বিট ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং কমপ্লিট হার্ট ব্লক। সো এখানে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি, পি পি ইন্টারভাল রেগুলার, আর আর ইন্টারভাল রেগুলার, কমপ্লিট ডিসোসিয়েশন বিটুইন পি অ্যান্ড কিউআরএস, হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 30 বিটস পার মিনিট। ঠিক আছে, ডিসোসিয়েশনের কথাটা এই যে এবার পরীক্ষায় সাইদুস স্যার একটু অপছন্দ করছে, সে শুনতে চাই যে পি আর ইন্টারভালটা ইরেগুলার। সমস্যা নেই, আমি এটা একটু বললাম।
আচ্ছা, আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে তাহলে মনে রাখবে এই কন্ডিশনে যে একদম ইসিজিতে অ্যাক্সিসটা একটু লেফটের দিকে থাকে, এস ওয়েভ ইন লিড ভি 1, আর ওয়েভ ইন V5 V6, এটা 7 ঘর পার হয়ে যাবে। বুঝছো? যেমন নর্মাল ইসিজির ক্ষেত্রে আমি একটা দেখাই। এই যে এই ইসিজি, নর্মাল একটা ইসিজিতে আসি, এই যে এটাতে আসি। দেখো এখানে ভি 1-এ, ভি 1-এ এস ওয়েভ, ভি 1-তে এস ওয়েভ থাকে দেখো মাত্র 2 ঘর। V6-এ আর ওয়েভ, দেখো মাত্র 2 ঘর, 4 ঘর পার হয়নি। যখন লিড ভি 1-এ এস ওয়েভ আর লিড ভি 6-এ আর ওয়েভ, এটা যদি 7 ঘর পার হয়ে যায়, এটাকে আমরা ভোল্টেজ ক্রাইটেরিয়া অনুযায়ী লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি। ওকে, এটা পরীক্ষার জন্য একটু মনে রাখার চেষ্টা করবে। এগুলা প্রফে, এগুলা ইসিজি দেওয়া আছে। দেখো লিড ভি 1 থেকে ভি 4-এ ওয়াইড স্পেয়ার্ড, ও V5 V6-এও, ভি 1 থেকে ভি 6-এ এসটি এলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি। তাহলে অ্যাকিউট, দেখো V5 V6-এও আছে অ্যাকিউট, অ্যান্ট্রোসেপ্টাল বলা যাবে না, অ্যাকিউট অ্যান্টেরিয়র এক্সটেন্সিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন। ঠিক আছে? এইখানে দেখো পিপি ইন্টারভাল আর রেগুলার। ঠিক আছে? আর আর ইন্টারভাল রেগুলার, কিন্তু পি এর সাথে কিউআরএস এর কোনো সম্পর্ক নাই। তার মানে কমপ্লিট হার্ট ব্লক। হার্ট রেট কত আছে? 5/6 মাত্র 30, মাত্র 30। ঠিক আছে? ওকে, এটাও পরীক্ষায় যে এবারের ফাইনাল প্রফে দেওয়া হচ্ছে, এটাও দেখো পেশেন্টের 12 ব্লিড উইথ রিদম স্ট্রিপ। এই কন্ডিশনে কিন্তু পেশেন্টের কি আছে? আর আর পি ওয়েভ নাই, এই জায়গায় কিছু ছোট ছোট, এই যে এটা এটা ফিব্রিলেটরি ফিব্রিলেটরি ওয়েভ আছে এই জায়গাগুলোতে, কিন্তু পি ওয়েভ অ্যাবসেন্ট। আর আর ইন্টারভাল ইরেগুলারলি ইরেগুলার। ওকে, পি এর সাথে পি ওয়েভ নাই, ফিব্রিলেটরি ওয়েভ আছে, আর আর ইন্টারভাল ইরেগুলার ইরেগুলার। হার্ট রেট, কয়টা আর ওয়েভ আছে এই স্ট্রিপে, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। সো হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি যেটা সেটা। তাহলে দিস ইজ এ 12 ব্লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ শোয়িং এ কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, এটা না, এটা তো মনে হয় ফাইনাল প্রফের জন্য রেডি করছিলাম, একটা মিনিট। কালকের এক্সামে তো এগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে তো কোনো ইসিজি নাই বা এক্সরে নাই, তো তোমাদের শিখতে হবে না? আচ্ছা সরি, আমি ওটা হচ্ছে ফাইনাল প্রফের ক্লাস নিতে যে ওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ইটস ওকে। একটু বলি, শোনো, এর বাইরে কি থাকতে পারে, আরো কি থাকতে পারে? মাইটাল স্টেনোসিসের অনেক সময় ইয়ে থাকতে পারে। মাইটাল স্টেনোসিসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, হার্টটা একটু ছোট থাকবে। আর ডাবল বর্ডার শ্যাডো অফ রাইট হার্ট, এটা কিন্তু খুবই কমনলি থাকতে পারে। দেখো ডাবল বর্ডার শ্যাডো, এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে। মাইটাল স্টেনোসিস এটা অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। আচ্ছা, এটা দরকার নাই। এইখানে এইটার ছবিটা একটু দেখো, এখানে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম আর লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, দুই ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচেই কিন্তু গ্যাস শ্যাডো আছে। দিস ইজ পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। ঠিক আছে? এটা একটা খুবই কমন একটা ইসিজি, সরি এক্স রে। আচ্ছা এবার একটু চলে আসি, দেখো এই ছবিটাতে নর্মাল যে স্কালগুলো, স্কালগুলো একটু মনে হচ্ছে না যে ডিপ্লয় স্পেসটা অনেক থিকেন হয়ে গেছে, এবং একটু হেয়ার অন ইন্ডের মতো অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে। যখনই ডিপ্লয় স্পেসটা, ধরো এই যে ডিপ্লয় স্পেসটা অনেক থিকেন হয়ে যাবে এবং হেয়ার অন ইন্ডের মতো মনে হবে, দেখো এখানে কিছু মনে হচ্ছে, কিছু হেয়ারের মতো মনে হচ্ছে। উই আর ডিলিং উইথ এ কেস অফ হেরিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা একটা স্কালের এক্সরে অনেক সময় দেয়া হয়ে থাকে। তাহলে দেখো আউটার টেবিলটা একটু থিনিং হয়ে গেছে, ডিপ্লয় স্পেসটা একটু মোটা হয়ে গেছে, এবং হেয়ার অন ইন অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে। উই আর ডিলিং এ কেস অফ হেরিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এই কন্ডিশনে পেশেন্টের এগুলা দিবেন, আমি জাস্ট বলছি। এই পেশেন্টের কি আছে, যে এই যে স্কালের মধ্যে অনেকগুলো অস্টিওলাইটিক লেশন পাচ্ছি না, মাল্টিপুল পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন ইনভলভিং দ্য স্কাল অফ দিস পেশেন্ট।
ওকে, তাহলে স্কালে মাল্টিপল পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন। কিভাবে অস্টিওলাইটিক? কারণ এগুলো রেডিওলুসেস, এগুলো সাদা হওয়ার কথা ছিল। দিজ আর অস্টিওলাইটিক লেশন। তো যখনই অস্টিওলাইটিক লেশন, আরে এটা লাগবে না, তোমার ক্লাসটা করো তোমরা খালি। তাহলে পেশেন্টের মাল্টিপল পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন, তাহলে সেই ক্ষেত্রে এটা হতে পারে মাল্টিপল মায়োলেমা। ঠিক আছে, মাল্টিপল মায়োলেমা। আচ্ছা, মাল্টিপল পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন, মাল্টিপল মায়োলেমা, কথাটা মনে রাখবা। তোমাদের এক্স রে এর মধ্যে প্লুরাল ইফিউশন, কনসলিডেশন, এ দুটো ভালো মতো পড়ে যাবা। আর ইসিজির মধ্যে এমআই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর কমপ্লিট হার্ট ব্লক ভালো মতো পড়ে যাবা। বলছি তো, অনেক সময় এরকম ছবি থাকতে পারে। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? একদম পেশেন্টের ওয়েল সার্কামস্ক্রাইব, ভালো মতো সার্কামস্ক্রাইব আছে, ইরাইদেম্যাটাস, ইরাইদেম্যাটাস লাল হয়ে আছে, ড্রাই আছে, স্কেল হয়ে আছে, ড্রাই স্কেলি প্ল্যাক, কভার্ড বাই সিলভারি কিছু স্কেল আছে, এবং এক্সটেন্সর সারফেসে আছে। এটা সোরিয়াসিস। ওয়েল সার্কামস্ক্রাইব ইরাইদেম্যাটাস, ড্রাই স্কেলি প্লাক, covered by silvery white scale distributed over the extensor surface of the body। তাহলে এখানে এক্সটেন্সর সারফেসে থাকবে, ওয়েল সার্কামস্ক্রাইবড, একদম ক্লিন কাট বোঝা যাচ্ছে, ড্রাই হয়ে আছে, কিছু স্কেলি প্লাক আছে, এবং স্কেল আছে। এই যে দেখো, এই যে সাদা সাদা যেগুলো উঠে গেছে এগুলো স্কেলস। আর এই যে একটু মানে এর বাইরে এই যে এগুলো, এই যে একটু এগুলো ইরাইদেমেটাসের উপরে যে সাদা হয়ে আছে, এটাকে আমরা বলি স্কেলি প্লাক। আর এই যে যেগুলো সাদা যেগুলো উঠে যাচ্ছে, এগুলো হচ্ছে স্কেলস। কথা বোঝা গেল? আমি আবার বলছি, দেখো এটা ওয়েল সার্কামস্ক্রাইবড, একদম মার্জিন ক্লিয়ার, লাল হয়ে আছে, ইরাইদেমাটাস, ড্রাই, স্কেলি, এই যে সাদা সাদা এখানে হওয়া শুরু হয়েছে, স্কেলি প্লাক। আর এর মধ্যে দেখছো কিছু কিছু অংশ একদম উঠে যাবে মনে হচ্ছে, এই যে এইটা, এইটা টান দিলে উঠে যাবে। এটাকে আমরা বলি সিলভারি হোয়াইট স্কেল ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এক্সটেন্সর সারফেস অফ দ্য বডি। এটাকে আমরা বলি সোরিয়াসিস। সোরিয়াসিস কোন জায়গায় থাকে? এক্সটেন্সর সারফেসে থাকে। সোরিয়াসের দুইটা সাইন কি? অস্পিড সাইন, যখনই তুমি এই স্কেলগুলোকে টান দিবা ডার্মিসের ব্লাড ভেসেল এক্সপোজ হয়ে যাবে, এটাকে আমরা বলি অস্পিড সাইন। যেই জায়গায় ইনজুরি হবে সেই জায়গায় সোরিয়াসিস অ্যাপিয়ার করবে, যেই জায়গায় সার্জারি হবে, ট্রমা হবে, সোরিয়াসিস অ্যাপিয়ার করবে। এটাকে আমরা বলি কোয়েবনার ফেনোমেনন। কি চিকিৎসা দিবা? ভিটামিন ডি দিতে পারো টপিক্যাল, পেশেন্টের মিথোট্রেক্সেট দিতে পারো, এবং অবশ্যই সরি ভিটামিন ডি দিতে পারো, টপিক্যাল স্টেরয়েড দিতে পারো। যদি আর্থ্রাইটিস থাকে, সিস্টেমিক কোনো ইনভলভমেন্ট হয়, তাহলে মিথোট্রেক্সেট দিতে পারো। এই ছবিটা আমরা সবাই জানি, কি আছে পেশেন্টের? পেরিফেরাল ইরাইদেমেটাস মার্জিন, সেন্ট্রালি ক্লিয়ারিং। কথা বোঝা গেল? দিস এ রিং লাইক লেশন উইথ পেরিফেরাল ইরাইদেমেটাস মার্জিন অ্যালংসাইড সেন্ট্রাল ক্লিয়ারিং। ঠিক আছে, আমরা ডিলিং করছি কি নিয়ে? টিনিয়াসিস নিয়ে, বা ডার্মাটোফাইট নিয়ে, বা রিংওয়ার্ম নিয়ে। এটা আবার প্রফের ইয়েতে আসছে। ঠিক আছে, রিংওয়ার্ম নিয়ে কি অর্গানিজম দিয়ে হতে পারে? ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, এগুলো দিয়ে হতে পারে। ওকে, ট্রাইকোফাইটন, রুব্রাম সহ কিছু অর্গানিজমের নাম এই কন্ডিশনে দয়া করে আমরা মনে রাখবো। কথা বোঝা গেল? কি চিকিৎসা দিবা এই কন্ডিশনে? টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল, নট স্টেরয়েড। কোন রকম টপিক্যাল বা সিস্টেমিক স্টেরয়েড এখানে দেওয়া যাবে না। দিলে কি হবে? টিনিয়া ইনকগনিটো। এটা এখানে কি আছে দেখো, পেশেন্টের একটা সান এক্সপোজড এরিয়া, মানে ফেসে আছে। ফেসে এই জায়গায় কি আছে? এখানে কিছু হোয়াইট, মানে কিছু রেডিশ এলিভেশন আছে, রেডিশ ইরাইদেমেটাস লেশন আছে। এখানে আবার পাস্টিউলস আছে। এবং এখানে একটা জিনিস দেখো, এই লেশনের মধ্যে কালো কালো অংশ আছে, যে কালো কিছু একটা কালো জিনিস বের হয়ে আসছে। মনে রাখবা, এই অ্যাকনি যখন হয়, অ্যাকনিতে লেশনের কিছু বৈশিষ্ট্য আছে, নোডিউল আছে, কিছু প্যাপিউল আছে, পাস্টিউল আছে। আর এই যে কালো অংশ যেগুলা এই লেশনের মধ্যে কালো হয়ে আছে, এগুলো বলে কমেডন। কমেডন পাওয়া মানে এটা অ্যাকনি। ওকে, তাহলে এটা কি পেশেন্টের আমি কি পাচ্ছি? দেয়ার ইজ মানে অন দ্য ফেস দেয়ার ইজ মাল্টিপল লেশন ইনভলভিং ব্ল্যাক কমেডন, there is some nodule with erythematous nodule of various size and shape including some pustule. So this is a case of acne. অ্যাকনির ক্ষেত্রে কেন হতে পারে? কোন অর্গানিজম দিয়ে? প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি দিয়ে হতে পারে। কখন হতে পারে? যখন প্রচুর অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়। সো এই জন্য পিউবার্টির ক্ষেত্রে অ্যাকনি থাকতে পারে। এই জন্য ফেসটাকে ক্লিন রাখতে হবে। এই যে রেটিনোয়িক অ্যাসিড সহ অ্যান্টিবায়োটিক, এগুলো অ্যাজিথ্রোমাইসিন অ্যাকনি চিকিৎসা হিসাবে ব্যবহার করা যেতে পারে। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, এগুলো অনেক সময় ইয়েতে থাকতে পারে। দিস ইজ এ টিপিক্যাল থ্যালাসেমিক ফেস। থ্যালাসেমিক ফেস, এখন চিপ মুখের মতো ফেসটা আছে কেন? পেশেন্টের দেখো এখানে একটু রেডিশ, মানে আইলিডটা একটু একটু ইয়েলোইশ মনে হচ্ছে, এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স আছে।
যখনই ম্যাক্সিলারি প্রমিনেন্স থাকবে। সো টিপিক্যাল এখন দেখো ফ্রন্টাল লিজনটা একটু বসিং হয়ে গেছে, ডিপ্রেসের মতো মনে হচ্ছে, উইথ উইথ মঙ্গোলয়েড স্ল্যান্ট অফ দ্য আই আর ওভার এক্সপেনশন অফ দ্য ম্যারো কজিং টিপিক্যাল চিপ মুখ ফেস। ওকে, তাহলে এখানে কিন্তু ম্যাক্সিলারি প্রমিনেন্স আছে। ইট ইজ হেরিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, কমনলি থ্যালাসেমিয়া। এটা লাগবে না, আর্সিনোকোসিস দরকার নাই। এবার একটু নিজে এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলি। ইনস্ট্রুমেন্ট দেখো দুটো ইনস্ট্রুমেন্ট আছে। যখনই এই যে ইনস্ট্রুমেন্ট থাকবে, একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে যখন মনে রাখবা নিডিল একটু মোটা, নিডিল একটু মোটা, উই আর ডিলিং উইথ এ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেল। কথা বোঝা গেল? বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিলে নিডিলটা মোটা। এটা কিন্তু নিডিল আসলে, এই যে এই ছবিটা নিডিল, এটা কিন্তু নিডিল। এই নিডিলটা আসলে ছিল হচ্ছে এটার মধ্যে, মধ্যে থেকে বের করা হয়েছে। ওকে, এবং এই যে এখানে কিন্তু একটা, এখানে এটা কি জিনিস বলে বলো তো? পেডিয়াট্রিক্স করছো তোমরা? অ্যাডজাস্টেবল গার্ড। এক্স্যাক্টলি। অ্যাডজাস্টেবল তাহলে, গার্ড। তাহলে একটা জিনিস বুঝো, একটা এখানে কি আছে, পেশেন্টের ক্যানুলা আছে, এটা হচ্ছে ক্যানুলা, ক্যানুলা। দুই নাম্বার এর মধ্যে একটা ট্রকার ছিল, ট্রকার, একটা অ্যাডজাস্টেবল গার্ড। যখনই ট্রকার, ট্রকার, ক্যানুলা আর অ্যাডজাস্টেবল গার্ড থাকবে, তোমরা ডিল করছো বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল দিয়ে। এটা সালাস নিডিল হতে পারে, কালিমস নিডিল হতে পারে, দরকার নাই। এটা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল নিয়ে তোমরা ডিল করছো। তাহলে কি কি পার্ট আছে? এই যে কি কি পার্ট আছে, এই এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি, কোনটাকে আমরা কি বলি? এটাকে বলি ক্যানুলা, এটা অ্যাডজাস্টেবল গার্ড, আর মাঝখানে ট্রকার। কথা বোঝা গেল? সো ইট ইজ এ কেস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল। এখানে দুটো প্রশ্ন কমনলি থাকবে। ইন্ডিকেশন কি, কখন বোন ম্যারো করি আমরা? অল দ্য কেসেস অফ লিউকেমিয়া। লিউকেমিয়া হলে বোন ম্যারো আমরা বোন ম্যারো ইয়ে করি কমনলি, তাই না? তাহলে বোন ম্যারোর অ্যাসপিরেশনে কমন ইন্ডিকেশন কখন কখন আমরা করে থাকি? এক নম্বরে করি হচ্ছে যদি আমরা পেশেন্টের কোন রকম লিউকেমিয়া নিয়ে ডিল করছি। ওকে, আবার পেশেন্টের লিউকেমিয়ার পাশাপাশি আর কোন ইন্ডিকেশন আছে বোন ম্যারোর, বলো তো তোমরা এটা। প্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে আমরা অ্যাসপিরেশন করি বা প্লাস্টিক বায়োপসি অ্যানিমিয়া করি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো করতে পারি স্যার, এরকম। মানে ফার্স্টে বলো। অ্যাসপিরেশনে যদি মানে ড্রাই ট্যাপ হয় সেক্ষেত্রে তখন আর কি রিফাইন করা যায়। এক্স্যাক্টলি। তাহলে আমরা বোন ম্যারো আর অ্যাসপিরেশনে, হ্যাঁ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা করতে পারি, ঠিক আছে। মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো ইনিশিয়ালি বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়। আচ্ছা, দুই নাম্বার, পেশেন্টের ইয়ের আর কি ইন্ডিকেশন আছে? এক নম্বরে তো আমি মানলাম, বুঝলাম লিউকেমিয়া, যে কোনো রকমের অ্যাকিউট লিউকেমিয়াতে বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়। এক। দুই নম্বর, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে শুরুতে বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়, পরবর্তীকালে কিন্তু, পরবর্তীকালে আবার এটা ট্রিফাইন বায়োপসি করা লাগে। অ্যাসপিরেশন মানে অনলি এফএনএসি লাইক প্রসিডিওর, আর বায়োপসিটা হচ্ছে ট্রিফাইন বায়োপসি বোন ম্যারোর জন্য। আইটিপিতে আমরা বোন ম্যারো করি না। আইটিপিতে পেশেন্টের মেগা ক্যারিওসাইট আছে কিনা আমরা এটা দেখার জন্য, ঠিক আছে। পেশেন্টের যদি অন্য মাইলো প্রলিফারেটিভ নিওপ্লাজম থাকে বা মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম থাকে, তাহলেও এই কাজটা আমরা অনেক সময় করতে পারি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো অ্যাসপিরেশন করা লাগতে পারে। কিছু কিছু অর্গানিজম, যেমন কালাজ্বর, কালাজ্বরের ক্ষেত্রে এলডি বডি আছে কিনা এটা বোন ম্যারোতে আমরা অনেক সময় চেক করে দেখতে পারি। সো এমন কিছু ইন্ডিকেশন আমাদেরকে মনে রাখতে হবে। এটা কমপ্লিকেশন কি বোন ম্যারোর? লোকালি, লোকালি, হ্যাঁ মাল্টিপল মাইলোমা, এক্সিলেন্ট, আমি এরকমই শুনতে যাচ্ছিলাম। মাল্টিপল মাইলোমাতে আমরা করতে পারি। তাহলে কমনলি লিউকেমিয়া বলবা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবা, কিছু কিছু মাইলোপলিফারেটিভ নিওপ্লাজমের কথা বলবা, ঠিক আছে। পেশেন্টের ডিটেকশন অফ এলডি বডি অফ কালাজ্বরের জন্য বলবা, আর আর মাল্টিপল মাইলোমা সহ কিছু মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সির ক্ষেত্রেও আমরা এই কাজটা করতে পারি। পাইরেক্সি অফ আননোন অরিজিন ডাইরেক্টলি আমরা বোন ম্যারো করে দেখি না। যদি একদম ধরো ক্রিপ্টিক টিবি আমরা সন্দেহ করি, তখন বোন ম্যারো করতে পারি। আচ্ছা, এখন একটু বলি, তাহলে এই পেশেন্টের কমপ্লিকেশন কি? লোকালি ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, লোকালি পেন থাকতে পারে, এগুলো কমন কমপ্লিকেশন হিসেবে মনে রাখতে হবে। ওকে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এই ছবিটা একটু দেখো, এখানে আমরা কি পাচ্ছি বলো তো? এখানে দেখো কোনো অ্যাডজাস্টেবল গার্ড নাই, নিডিলটা খুবই ছোট, শুধু ট্রকার আর ক্যানুলা আছে। তাহলে এটা কি? লাম্বার পাংচার নিডিল, লাম্বার পাংচার নিডিল। আইডিয়ালি সাইট কোথায় লাম্বার পাংচারের? L3 L4 বা এল L4 L5।
কারণ লোয়ার বর্ডার অফ দ্য L1 এ লাম্বার মানে ইয়েটা শেষ হয়ে যায়, স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়। সো এর নিচে তুমি এটা লাম্বার পাংচার করতে পারো। লাম্বার পাংচার কোন কন্ডিশনে অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন? যদি রেস্ট আইসিপি থাকে। রেস্ট আইসিপি থাকলে লাম্বার পাংচার করা যাবে না। এটা আমরা প্যাপিলিডিমা আছে কিনা দেখে বুঝতে পারি। কখন আমরা লাম্বার পাংচার করি পেশেন্টের? কমনলি যদি মেনিনজাইটিস থাকে, এনকেফালাইটিস থাকে, কথা বোঝা গেল? অথবা অনেক সময় সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে, এটা কনফার্ম করার জন্য আমরা লাম্বার পাংচার করতে পারি। ঠিক আছে? তাহলে লাম্বার পাংচারের কমনেস্ট ইন্ডিকেশন কি? যে কোনো রকমের ব্রেনে ইনফেকশন। ইট কুড বি ডিউ টু মেনিনজাইটিস, ইট কুড বি ডিউ টু এনসেফালাইটিস, ইট কুড বি ডিউ টু সিএনএস কোনো ইনফেকশন, বা সিএনএস কোনো রকমের মানে ইনফেকশন আছে ডিউ টু মেনিনজাইটিস, এনকেফালাইটিস। মেনিনজাইটিস হতে পারে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে, ভাইরাল এনকেফালাইটিস। এই প্রত্যেকটা কন্ডিশনে আমরা ডায়াগনস্টিক পারপাসে লাম্বার পাংচার করি। ওকে? জিবিএস এ করি না? অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন জিবিএস এ করতে পারি, ট্রান্সভার্স মাইলাইটিসে করতে পারি, মাল্টিপল স্ক্লেরোসিসে করতে পারি। এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে। আর সাবঅ্যারাকনয়েড হেমোরেজে কোনো কোনো সময় সিটি স্ক্যান নর্মাল থাকে। তাহলে 12 ঘন্টা পরে আমরা একটা লাম্বার পাংচার করে দেখতে পারি তখন কালারে কোনো পরিবর্তন আছে কিনা। কালারে পরিবর্তন যদি থাকে তাহলে আমরা লাম্বার পাংচারের মাধ্যমে একটা অ্যাজাম্পশন করতে পারি। কথা বোঝা গেছে? সো এই কয়েকটা জিনিস আমরা লাম্বার পাংচারের জন্য মনে রাখতে হবে। এনজি স্যার ফিড, লাম বলো। স্যার লাম্বার পাংচারের থেরাপিউটিক ইন্ডিকেশন কোনটা? থেরাপিউটিক ইন্ডিকেশন যদি একটা মনে রাখতে চাও তাহলে মনে রাখতে হবে ওই যে বিনাইন ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন আছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে মোর কমনলি হয় ওবেস পেশেন্ট, ব্রেনের মধ্যে প্রেসার বেড়ে যায়, তখন তাদের ক্ষেত্রে সিএসএফটা একটু প্রেসার ড্র করে দেওয়া হয়, মানে বের করে দেওয়া হয়। এই বের করে দেওয়ার জন্য থেরাপিউটিক ইন্ডিকেশন হিসেবে কিন্তু লাম্বার পাংচার করা হয়ে থাকে। ওকে? যদিও এগুলো আসলে নর্মালি বেশি টাইম করা হয় না। যদি বারবার তার এরকম হেডেক হয় তখন আমরা লাম্বো পেরিটোনিয়াল শান্ট করে দেয়, একটু ভিপি শান্ট জাতীয়। বুঝা গেল? তাহলে যে জি কোনো স্যার। কন্ডিশনে যদি আমি ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার কমাতে চাই, বিশেষ করে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন, অন্য কন্ডিশনে না, তখন আমরা খুবই কেয়ারফুলি চেক করে থেরাপিউটিক লাম্বার পাংচার করা হতে পারে। আচ্ছা, এখন এটার ইয়ে কি, ঝামেলা কি? লোকাল ইনফেকশন হতে পারে, তাই না? লোকালি ট্রমা হতে পারে, এবং খুবই কমনলি পোস্ট লাম্বার পাংচার হেডেক হতে পারে। কেন হেডেকটা হয় পেশেন্টের? কেন হেডেকটা হয়? হেডেকটা হয় কারণ সিএসএফ যেহেতু বের হয়ে যায়, একটু ইন্ট্রাক্র্যানিয়াল হাইপোটেনশন ডেভেলপ করে, এই জন্য রোগীর মাথা ব্যথা হতে পারে। এই মাথা ব্যথা উঠে দাঁড়ালে পারে, শুলে আরাম পায়। কথা বোঝা গেল? এটাকে আমরা বলি সি প্রাইমারি মানে ইন্ট্রাক্র্যানিয়াল হাইপোটেনশন। ঠিক আছে? এই জন্য রুগীকে আমরা একটু শুয়ে থাকতে বলি আর প্রচুর পরিমাণে কফি খেতে বলি। এনজি ফিডিং টিউব, এনজি ফিডিং টিউব এটা দিবে না, তারপর আমি জাস্ট দেখায় রাখলাম। এনজি ফিডিং টিউবের কমনেস্ট কারণ কি? যেই কন্ডিশনে পেশেন্ট ওরাল খাবার খেতে পাচ্ছে না, যেমন স্ট্রোক, যেমন কনফিউশন, যেমন ধরো রুগী আনকনশাস ডিউ টু মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অথবা পেশেন্টের কোনো রকম স্ট্রোক আছে, তাহলে পেশেন্টের এই ফিডিং টিউব অনেক সময় দিতে দিতে হবে। কারণ কি? ওরাল ফিডিং করলে পেশেন্টের প্রবলেম হতে পারে। ওকে? আবার এটার কিন্তু কিছু থেরাপিউটিক কাজও আছে। ধরো একটা পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, আমি অ্যাসপিরেশন করতে চাচ্ছি, অ্যাবডোমিনাল পুরো কন্টেন্টটা বের করে ফেলতে চাচ্ছি, তাহলে এনজি টিউব দিতে হবে। ওকে? এনজি টিউব কিভাবে বুঝবা? অ্যাপ্রোপ্রিয়েট সাইটে গেছে এক্স রে করার মাধ্যমে। আমরা তো এমনি একটা কাজ করি, প্লাস এক্স রে করার মাধ্যমে বুঝতে পারি। মিটার ডোজ ইনহেলার এটা মাঝে মাঝে দিতে পারে, এখন অত কমনলি দেয় না। এটার স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে, মাউথ পিস, ক্যাপ, আর যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের দুটা পার্ট আসলে, একটা হচ্ছে চেম্বার আর একটা ক্যানিস্টার। ওকে? আর নজলের মধ্যে একদম চেম্বারের যে টিউবটা ঢুকানো থাকে। কি ইন্ডিকেশন এই ইনহেলারের? কমন ইন্ডিকেশন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি। এই দুইটা কারণে কমনলি ইনহেলার ব্যবহার করা হয়ে থাকে। কি ইনহেলার ব্যবহার করা থাকে এগুলো তোমরা মোটামুটি জানো। স্টেরয়েড ইনহেলার দেওয়ার প্রিরিকুইজিট কি? অবশ্যই পেশেন্টের এটা ব্যবহারের পরে লুক ওয়ার্ম গার্গলিং করতে হবে, না হলে কি ওরোফ্যারেঞ্জিয়াল একটু ড্রাইনেস করতে পারে, ক্যান্ডিডিয়াসিস করতে পারে। ঠিক আছে? একটু তোমাদেরকে কিছু ডাটা ইন্টারপ্রিটেশন, মানে থাইরয়েডের ডাটা ইন্টারপ্রিটেশন একটু মনে পড়ে গেলে বেটার, এবার পরীক্ষায় আসছিল। একটা রুগীর টিএসএইচ একদম সাপ্রেসড, টিএসএইচ একদম সাপ্রেসড, এফটি4 বেশি, গলা ফুলে গেছে, তাহলে এটা কি ডিজিজ হচ্ছে? গ্রেভস ডিজিজ। তোমাদের এগুলো আমি ক্লাসে পড়িয়েছি, গ্রেভস ডিজিজ। এখানে কোন অ্যান্টিবডি পজিটিভ হবে?
টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হবে। যদি রেডিও আয়োডিন নাও, গ্রেপসটা গোটাটাই ডিফিউজ আপটেক পাওয়া যাবে। গ্রেপসের চিকিৎসা কি? কার্বিমাজোল, মিথিমাজোল, এই ড্রাগগুলো গ্রেপসের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। প্রেসক্রিপশন রাইটিং ফরম্যাট, এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। প্রেসক্রিপশন পরীক্ষায় কনফিডেন্টলি একটা থাকবে। এই যে তুমি চিকিৎসা কি দিচ্ছ তার চাইতে বেশি ইম্পর্টেন্ট এই যে এগুলা সমস্ত জিনিসগুলো টাচ করছো কিনা, ডক্টরস পার্টিকুলারিজ থাকছে কিনা, ওকে, পেশেন্টের নেম, এজ, সেক্স, ওয়েট সবগুলো থাকছে কিনা, চিফ কমপ্লেন্ট লিখছো কিনা, অন এক্সামিনেশনে লিখছো কিনা, ইনভেস্টিগেশন কি কি অ্যাডভাইস করেছো দিচ্ছ কিনা, ডায়াগনোসিস লিখেছো কিনা, চিকিৎসায় কোনো ওষুধ লিখতে পারছো কিনা, অ্যাডভাইস দিতে পারছো কিনা, তোমার নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর সিগনেচার, এই টোটাল ফরম্যাটটা মনে রাখতে হবে। যেমন আমার একটা জিনিস বলি, ধরো মিস্টার আফজাল, 32 বছর বয়স, হ্যাঁ, সে আজকে আসছে, ওয়েট 62 কেজি, এন্টেরিক ফিভার নিয়ে, তার চিকিৎসা দাও। বুঝা গেল? তাহলে আমি এখানে নাম লিখবো আফজাল, 62 বছর, সেক্স মেল, ডেটে আজকের তারিখ দিব, ওয়েট যত আছে ওয়েট লিখবো, চিফ কমপ্লেনের মধ্যে ফিভার ফর 8 ডেজ, ঠিক আছে, ডায়রিয়া ফর 1 ডেজ, অন এক্সামিনেশনে পেশেন্টের টাংটা একটু কোটেড আছে লিখলা এন্টেরিক ফিভারের জন্য, ঠিক আছে, দেয়ার ইজ এন্টেরিক ফিভারের সেকেন্ড উইকে স্পিনোমেগালি থাকতে পারে, স্পিন জাস্ট পালপেবল, কথাটা লিখলা। দিয়ে পালস ব্লাড প্রেশার, যদি এগুলো নাও লিখো, পালস ব্লাড প্রেশার রেসপিরেটরি রেট এগুলো ভুয়া কথা লিখে লিখে রাখবা। ইনভেস্টিগেশন কি করি? সিবিসি করি, ইএসআর করি, সিআরপি করি, তাই না, ইউরিনারি করি, তাই না, তারপর পেশেন্টে কি ইলেকট্রোলাইট করি, ক্রিয়েটিনিন করি, ব্লাড কালচার করি। না লিখলে সিবিসি, ইএসআর, সিআরপি এগুলাই লিখে আসবা। ডায়াগনোসিস এন্টেরিক ফিভার, কথা বোঝা গেছে। ট্রিটমেন্ট কি দিবা? জ্বর আছে, প্যারাসিটামল দিবা, প্যারাসিটামল মানে ট্যাবলেট, প্যারাসিটামল 500 মিলিগ্রাম, 111, ঠিক আছে। প্যারাসিটামল খাওয়ার পরে আফটার মিল, ইফ টেম্পারেচার greater than 100 ডিগ্রি ফারেনহাইট, এক, দিয়ে অ্যাকর্ডিং টু নিড এরকম একটা লিখবা। 2 নাম্বার কি লিখবা? ধর এখানে তুমি অ্যান্টিবায়োটিক দিবা, অ্যান্টিবায়োটিক যদিও সেপ্ট্রাকজন ইনজেকশন দিই, তুমি এখানে লিখলা ক্যাপসুল সেফিক্সিম 400 মিলিগ্রাম, 101, দিয়ে টান দিয়ে 14 ডেজ, এই কথাগুলো উল্লেখ লিখবা। অ্যাডভাইস কি লিখবা? জ্বরের মানে লুক মানে কি বলে, টেক রেস্ট, প্লেন্টি অফ ফ্লুইড, ঠিক আছে, ইফ টেম্পারেচার greater than 101 ডিগ্রি ফারেনহাইট, ডু এক্সটেন্সিভলি ট্যাপিড স্পঞ্জিং, এই কথাগুলো উল্লেখ করে দিলা। দিয়ে নেম, তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা লিখলা, লিখে সিগনেচার করে দিবা। কথা বোঝা গেল? সো এই কয়টাই কমনলি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খুব ইজি প্রশ্ন হবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। 10টা, সম্ভবত 10, আমি কোশ্চিন আমি করি নাই, কাজে আমি এটা বলতে পারবো না কয়টা স্টেশন থাকবে। ইউজুয়ালি 10টা থাকে, প্রতিটা স্টেশন করার জন্য 5 মিনিট টাইম পাবা। এনি মোর কোয়েরি? আর কোনো কোয়েরি আছে তোমাদের? খাতা মনে হয় আনতে হবে, কারণ খাতার বাজেট নেই।